হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিশাদুল পাক। আজকে তোমাদের সামনে আলোচনা করব ডিসি মেশিন বইয়ের অধ্যায় 12 নাম্বার নিয়ে। 12 নম্বর অধ্যায়টা হচ্ছে মূলত মোটর পার্ট। আমরা এর আগে অবগত আছি যে এর আগে তোমরা জানো একটু যে ভয়েস ভালোভাবে শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা জানি মূলত আমাদের ডিসি মেশিন বইটা 3টা ভাগে বিভক্ত। 1 নাম্বার প্রথম 5টা অধ্যায়ে আলোচনা করা হয়েছে ব্যাটারি সম্পর্কে। পরবর্তী মূলত 11 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আলোচনা করা হয়েছে জেনারেটর সম্পর্কে, এবং লাস্ট যে চ্যাপ্টারগুলো এগুলোতে আলোচনা করা হয়েছে মোটর সম্পর্কে। মোটর জিনিসটা কি, মোটরটা কিভাবে কাজ করে, কিভাবে ঘুরবে, আজকে এটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এবং মোটর যে ঘুরতেছে, ঘোরার পিছনে যে মূল জিনিসটা সেটা হচ্ছে টর্ক। এই টর্কের সমীকরণ, এটা সম্পর্কে জানবো এবং এটার ব্যাখ্যা দেখবো। এই সমীকরণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এখন আমরা যদি 12 অধ্যায়ে মূল থিম দেখি, সেটা হচ্ছে মোটর। তোমরা এর আগে জেনারেটর ভালোভাবে শেষ করে এসেছো। তোমরা জানো জেনারেটরে ইনপুটে কি দেওয়া হয়, আউটপুটে কি পাই। অর্থাৎ একটা জেনারেটর কিভাবে কাজ করে, জেনারেটরটা কেমন দেখতে, এগুলো সম্পর্কে তোমরা এর আগে জেনে এসেছো, রাইট? এখন একটা জেনারেটর আর একটা মোটর, এই দুইটার মধ্যে পার্থক্য কি তোমরা কি জানো? একটা জেনারেটর আর একটা মোটর দুইটা সেম জিনিস, কিন্তু যদি এই মার্কারটা একটা জেনারেটর হয়, এই মার্কারটা সেম জিনিসটা হচ্ছে একটা মোটর, তাহলে বলতে পারি যে একটা জেনারেটর এবং একটা মোটর, এই দুইটা জিনিসেরই বা দুইটা যন্ত্রেরই সেম জিনিস কি, স্ট্রাকচার বা গঠন। অর্থাৎ জেনারেটর এবং মোটর দুইটার কি গঠনগত দিক সেম। তার মানে আমরা দেখতেছি কি জেনারেটর এবং মোটর দুইটা সেম যন্ত্র, একটা জিনিসই দুইটাই, মানে তাদের গঠন দিকটা সেম। শুধু পার্থক্য কোথায়, তাদের কার্যপ্রণালীতে। মানে একটা মোটর বা একটা জেনারেটর যেভাবে কাজ করতেছে, মোটর তার বিপরীত ভাবে কাজ করবে। ক্লিয়ার? অর্থাৎ এটাই একটা জেনারেটর, এটাই একটা মোটর। এটা যদি কাজ করা শুরু করে এই দিক থেকে এই দিক পর্যন্ত, মোটরটা ঠিক তার বিপরীত প্রসেসে কাজ করবে। এতটুকুই পার্থক্য, ঠিক আছে? এখন জেনারেটরে তোমরা কি দেখো যে আমরা ইনপুটে কোনো কিছু একটা দিই, কি দেই? প্রাইম মুভার দিয়ে যান্ত্রিক শক্তি দেই বা মেকানিক্যাল এনার্জি দেই। আউটপুটে কি পাই? আউটপুটে পাই ইলেকট্রিক্যাল এনার্জি। অর্থাৎ একটা জেনারেটর প্রাইম মুভারের মাধ্যমে মেকানিক্যাল এনার্জি প্রসেসিং করে আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন করে বা ইনডিউস করে। মোটর কি করবে? ইনপুটে ইলেকট্রিক্যাল এনার্জি গ্রহণ করবে, ওই ইলেকট্রিক্যাল এনার্জিকে প্রসেসিং করবে, করে আউটপুটে মেকানিক্যাল এনার্জি উৎপন্ন করবে। এটাই হচ্ছে মোটর এবং জেনারেটরের মধ্যে মেইন পার্থক্য। তাহলে মোটরে কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, এবং জেনারেটরে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। এখন জেনারেটর এবং মোটরে যদি এই কনসেপ্টটা বুঝো, তাহলে আজকে আমরা দেখব যে আমাদের মোটরটা ঘুরে কিভাবে। আমরা অনেক জায়গায় দেখেছি মোটর, যেমন ছোট ছোট ইলেকট্রিক যে কারগুলো আছে ওইখানে মোটর লাগানো থাকে। তারপরে ইলেকট্রিক ব্রাশ কিছু আছে, ওগুলোতে মোটর লাগানো থাকে। তারপরে আমরা বৈদ্যুতিক যে পাখাগুলা দেখি, ডিসি যেটা ব্যাটারি দিয়ে চলে, ওইটাকে আমরা মোটর বলি। এই মোটরটা বা মোটরটার মধ্যে যখন আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি, তখন মোটরটা ঘুরতেছে। এই সাপ্লাইটাকে মোটরটা কি এমনটা করলো বা কিভাবে প্রসেস করলো, করে মোটরের মধ্যে ঘূর্ণন শক্তি তৈরি করলো, আজকে সেটাই দেখব। দেখো, আমরা ম্যাগনেট সম্পর্কে তো জানি, তাই না? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেটগুলোতে কি হয়, আলাদাভাবে তো কোনো সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না। অলরেডি এখানে কি থাকে, নর্থ পোল সাউথ পোল থাকি, একটা ম্যাগনেটিক বৈশিষ্ট্য বা চুম্বকীয় বৈশিষ্ট্য পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে পার্মানেন্টলি থাকে। ইলেকট্রোম্যাগনেটে আমরা কি করি,
ওই চুম্বকীয় বৈশিষ্ট্য সৃষ্টি করার জন্য এর মধ্যে কারেন্ট প্রবাহ করি। আর আমরা জানি যখন একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় তখন কন্ডাক্টরের মধ্যে কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় বিধায় এখানে আমরা ইলেকট্রোম্যাগনেট হিসাবে এটাকে তৈরি করতে পারি। এখন আমরা ম্যাগনেট সম্পর্কে যেহেতু জানি, তাহলে এই জিনিসটা আমরা জানি না যে একটা ম্যাগনেটের দুইটা মেরু থাকে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু, যেটাকে আমরা বলতে পারি নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। এনতে নর্থ পোল, এতে সাউথ পোল। ধরলাম এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট, যেটার চুম্বকীয় বৈশিষ্ট্য পার্মানেন্টলি আছে, কোনো ইলেকট্রিক ম্যাগনেট না এটা, বা বৈদ্যুতিক কোনো সাপ্লাই দিয়ে ম্যাগনেট তৈরি করেনি, বা ইলেকট্রোম্যাগনেট না। দেখো এখন এই ম্যাগনেটটার মধ্যে দুইটা পোল আছে না, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এখন তুমি আর একটা ম্যাগনেট, সেম একটা ম্যাগনেট নিয়ে আসলা, তোমার কাছে একটা ম্যাগনেট আছে, সাপোজ এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, তাহলে দুইটা ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল আছে, রাইট? এখন ধরলাম এই যে পিছন দিকটা, এই দুইটা দিক নর্থ পোল এবং এই সামন দিকটা হচ্ছে সাউথ পোল। একটা জিনিস তোমরা জানো না যে একই ধর্মীয় কোনো কিছু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে না? একই ধর্মীয় কোনো কিছু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। বিপরীত ধর্মী কোনো কিছু কি পরস্পরকে আকর্ষণ করে। সেম জিনিসটা যদি তুমি এখানে কল্পনা করো যে এই জায়গায় একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের একটা এন পোল আছে, একটা এস পোল আছে। এখন তুমি যদি এই জায়গায় আর একটা ম্যাগনেট নিয়ে আসো, তুমি যদি এখানে একটা আর একটা ম্যাগনেট নিয়ে আসো, ধরলাম এটার এন পোল এখানে, এস পোল এখানে, তাহলে দুইটা ম্যাগনেটের কোনোভাবে যদি এন পোল এবং মানে একটা ম্যাগনেটের এন পোল এবং অপর ম্যাগনেটের এন পোল কোনোভাবে যদি কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে দুইটা ম্যাগনেটের এন পোল টু এন পোল কি হবে, বিকর্ষণ হবে। অর্থাৎ তুমি যদি এই যে এই জিনিসটাকে বা এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে ঘোরায় দাও, তাহলে কি হবে, এস পোলের জায়গায় এন পোল, এন পোলের জায়গায় এস পোল, তাহলে কি হবে, এই যে মেরু দুইটা একই ধর্মী না, দুইটা মেরু যেহেতু একই ধর্মী, কাজেই আমরা কি জানি যে একই ধর্মী প্রত্যেকটাই কি করে, বিকর্ষণ করে। অর্থাৎ একই ধর্মী মেরু একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। এটা ক্লিয়ার? তাহলে আমার কাছে এই ম্যাগনেটটা আছে, আমি যদি এই ম্যাগনেটটার নর্থ পোল এই ম্যাগনেটের নর্থ পোলের কাছাকাছি নিয়ে আসি, তাহলে এই নর্থ পোলটা এটার কি কাছাকাছি আসতে চাবে? যাবে না, দুইটাকে কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ এটাকে যদি আমি ফিক্সড রাখি, এটাকে যদি আমি মুভ করে এই জায়গায় নিয়ে আসি, তাহলে এটা কি করবে, একটা নির্দিষ্ট পর্যায়ে এসে যেখানে চুম্বকীয় বৈশিষ্ট্য আছে এটা কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ এইদিকে যেতে চাবে না, এটা বিপরীত দিকে সরে আসবে। এই কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের মোটরের টর্ক কিভাবে উৎপন্ন হচ্ছে বা একটা মোটর কিভাবে ঘুরতেছে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এই জিনিসটা আমাদের ছোটবেলার একটা কনসেপ্ট। আমরা দেখেছি যে দুটা ম্যাগনেট যদি কাছাকাছি নিয়ে আসে, অনেক সময় দেখা যায় কি ম্যাগনেট দুইটা পরস্পরকে বিকর্ষণ করে, আবার অনেক সময় আকর্ষণ করে। কখন আকর্ষণ করবে, যখন সাউথ পোল এবং নর্থ পোলের দিক কি একই রাখবো। মানে নর্থ পোলের কাছাকাছি যখন আমরা সাউথ পোল রাখবো, তখন কিন্তু আমাদের এই যে দুইটা ম্যাগনেট পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, পরস্পরকে আকর্ষণ করবে এইভাবে। মানে এটা এদিকে আসতে যাবে, এটা এদিকে যেতে যাবে, আলটিমেটলি দুটো একসাথে হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার, রাইট? এখন একটা জিনিস দেখো, এই কনসেপ্ট থেকেই মূলত আমাদের মোটরের ঘূর্ণন গতি তৈরি হওয়ার একটা কনসেপ্ট আসে। যেমন তুমি যদি এখন এই কাজ করো যে এই জিনিসটাকে একটা কি করলা, যে একটা এখানে একটা ছিদ্র করলা, ছিদ্র করে এই দিক দিয়ে এমন একটা শ্যাফট লাগাইলা, শ্যাফট লাগানোর পর মানে এটা ঘুরতে পারবে, এই শ্যাফটের মধ্যে ঘুরতে পারবে। অর্থাৎ এটা বুঝাচ্ছি, সাপোজ এটা হচ্ছে একটা শ্যাফট, এখানে আমরা কোনো কিছুতে আটকাই দিলাম যে এটা এইভাবে মানে টাচ করলে আর কি মুভ করতে পারবে, এমন মানে মুভিং সিস্টেম করলাম আর কি। যদি তুমি মুভিং সিস্টেম করো, তাহলে দেখো এখানে একটা কি হচ্ছে, এখানে যদি আমি কোনোভাবে নর্থ পোল নিয়ে আসি, তাহলে এই নর্থ পোলের সাপেক্ষে কি এই নর্থ পোলটা থাকতে চাবে? কখনোই চাবে না। যেহেতু এটা একটা মুভিং সিস্টেম,
তাহলে নর্থ পোলের কাছাকাছি যদি তুমি নর্থ পোলটা নিয়ে আসো, তাহলে এই নর্থ পোলটা তো এখানে থাকবে না, তাহলে এই নর্থ পোলটা কি করতে চাবে? মুভ করতে চাবে না? কনসেপ্ট বুঝতেছো? দেখো, নর্থ পোলের সাথে নর্থ পোল নিয়ে আসলাম, নর্থ পোলকে কি করবে? বিকর্ষণ করবে, একই ধর্মীয় যেহেতু। তাহলে এই জিনিসটা কি করবে? মুভ করবে। এটাকে বিকর্ষণ করার কারণে মুভ করবে। তাহলে এটা যদি মুভ করে, যেহেতু আমরা ঘূর্ণায়মান সিস্টেম করে রেখেছি, তাহলে এটা যদি এইদিকে সাপোজ এটা উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। কোন দিকে যাবে আমরা দেখবো। দেখো, তাহলে এই জিনিসটা বিকর্ষণ করলে কি মুভ করবে না? এটা এই দিকে যত মুভ করতে থাকবে, এটা এই দিকে যত আসতে থাকবে, এস পোলটা উপরের দিকে যাবে না। এটা যদি দেখো, এটা যখন বিকর্ষণ করবে, এই নর্থ পোল নিচের দিকে ধরো আসতেছে, সাউথ পোল উপর দিকে যাচ্ছে। তাহলে একটা সময় দেখা যাবে না, সাউথ পোল এদিকে যত আসবে, তাহলে নর্থ পোল আবার সাউথ পোলকে আকর্ষণ করবে না। বুঝতেছো? নর্থ পোলকে বিকর্ষণ করতেছে, এটা এইদিকে নিচের দিকে যাচ্ছে। সাউথ পোল আবার উপরের দিকে আসতেছে, মানে এটা এইভাবে ঘুরতেছে, এটা এইভাবে ঘুরতেছে। সাউথ পোল উপর দিকে আসতেছে, উপর দিকে আসতেছে। যতই দিকে সাউথ পোল মুভ করতেছে, নর্থ পোলের দিকে আকর্ষণ আরো কি বৃদ্ধি পাচ্ছে, ঠাস করে এখানে যাবে। বুঝছো? তাহলে এখানে একটা জিনিস দেখলাম, যে যখন একটা নর্থ পোলের সাপেক্ষে নিয়ে আসলাম, এবং এই যে ম্যাগনেটটাকে আমরা ঘূর্ণায়মান সিস্টেমে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসার কারণে এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হলো। অর্থাৎ এই নর্থ পোলটা ঘুরে এখানে আসলো, তার মানে ঘোরা হলে জিনিসটা এরকম হয়ে যাবে, সাউথ পোল এখানে চলে আসবে, নর্থ পোল এখানে চলে আসবে। এইটুকু ক্লিয়ার, রাইট? মানে এটা নর্থ পোলটা এখানে আগে ছিল, এটা ঘুরে এখানে চলে যাবে, সাউথ পোল। মানে জিনিসটা আবার এটা এরকম না যে এরকম শুধু পোল চেঞ্জ হবে, বিষয়টা এরকম। সাপোজ এটা ছিল নর্থ পোল, এটা সাউথ পোল, এই নর্থ পোলটা ঘুরে এইদিকে গেল, সাউথ পোলটা এখানে আসবে। ক্লিয়ার এইটুকু? এখন তোমরা বুঝতে পারতেছো যে মোটর হয়তো বা এইভাবে কিছু একটা করতেছে, যার কারণে মোটরটা ঘুরতেছে। হ্যাঁ, বিষয়টা সেম। দেখো, তুমি যেহেতু এখানে নর্থ পোলটা নিয়ে আসলা, তখন নর্থ পোলটা ওই দিকে চলে গেল, মানে এটা একটা ঘূর্ণন গতি পাইলো, মানে এটা এইভাবে ঘুরে এইভাবে হলো। তাহলে তুমি যদি এখন দেখো তো, এই জিনিসটাকে আরো ঘুরবে, ঘোরার কোনো চান্স আছে? কোনো কিন্তু চান্স নেই। অর্থাৎ নর্থ পোলের সাথে সাউথ পোল আছে, মানে এখানে কিন্তু একটা আকর্ষণ বল আছে, এটাকে আর মুভ করতে পারতেছো না। বুঝছো? এখানে তার বিকর্ষণ করবে না নর্থ পোল সাউথ পোল। তাহলে তুমি যদি কোনোভাবে আবার এই যে নর্থ পোলটাকে চেঞ্জ করে সাউথ পোল করো, তাহলে দেখো তো কি হবে। এই সাউথ পোল আবার এই সাউথ পোলকে কি আকর্ষণ করে থাকবে? থাকবে না। তখন এই সাউথ পোল আবার কি আগের মতো মুভ করবে, মানে সাউথ পোল এখানে, সরি, সাপোজ নর্থ পোল এটা, সাউথ পোল এটা। নর্থ পোলে আগে এখানে ছিল, এখানে একটা নর্থ পোল ছিল, এখানে নর্থ পোল ছিল। এই নর্থ পোলকে কি করলো? বিকর্ষণ করলো, নর্থ পোলটা ঘুরে এখানে আসলো স্পিন সিস্টেমের কারণে, রাইট? এখন তাহলে এইদিকে সাউথ পোল, এইদিকে কি নর্থ পোল। আমরা আবার করলাম কি, এই যে পোলটা, এইটাকে ঘুরে দিলাম, এটা কি করলাম? সাউথ পোল করলাম। তাহলে দেখো তো, এইখানে যদি সাউথ পোল নিয়ে আসি, এই সাউথ পোলকে কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা একটা সাউথ পোল নিয়ে আসি, এই সাউথ পোল এই সাউথ পোলকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে কি করবে? আবার ঘুরবে না? এই সাউথ পোল বিকর্ষণ করার কারণে আবার ঘুরে যাবে না? আবার ঘুরে যাবে। আবার ঘুরে গিয়ে কি হবে? এই জিনিসটা এই জায়গা থেকে এই জায়গায় আসবে, আবার এই নর্থ পোল এখানে আসবে, সাউথ পোল আবার এখানে আসবে। বিষয়টা বুঝতেছো? তাহলে এই জিনিসটাকে ঘোরানোর জন্য আমার এখানে মেইন কাজটা কি হচ্ছে দেখো, আমরা বিকর্ষণ বলের মাধ্যমে কিন্তু এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারতেছি। তাহলে এই জায়গায় যদি আমরা পোলটা ফিক্সড রাখি, সাপোজ এস পোলটা এই জায়গায় রাখলাম, তাহলে এস পোল যখন এইখানে ছিল, বিকর্ষণ করে এস পোল এখানে গেল, নর্থ পোল আসলো, তখন তো আর ঘুরবে না, কারণ এখানে আকর্ষণ বল কাজ করতেছে, আর তো মুভ করার কোনো চান্স নেই। তাহলে আমরা কি করলাম? এই পোলটাকে আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে বিপরীত ধর্মী একটা পোল নিয়ে আসলাম, মানে এন পোল নিয়ে আসলাম। যদি আবার এখানে একটা এন পোল নিয়ে আসি, তাহলে এই এন কে বিকর্ষণ করবে, আবার ঘুরবে, আবার এখানে এস পোল এখানে চলে আসবে, আবার এখানে একটা এস পোল মানে নিয়ে আসবো, মানে এটার দিক চেঞ্জ করে দিব, এটা আবার ঘুরবে। মানে এইভাবে আলটিমেটলি যদি এটা চেঞ্জ করতে থাকি, ঘুরতে থাকবে। এই কনসেপ্ট থেকেই মূলত আমাদের মোটরের ঘূর্ণনের কনসেপ্ট আসে। এখন মোটরে তো আর তোমরা এইভাবে করতে পারবা না যে একটা এখানে শ্যাফট লাগাইছো, এই শ্যাফটটাকে তোমরা ঘোরাচ্ছ একটা ম্যাগনেট দিয়ে, বারবার একটা ম্যাগনেট আনতেছো, ম্যাগনেটটাকে ঘোরাচ্ছ, মানে এটা সাপোজ নর্থ পোল, এটা সাউথ পোল, তুমি বারবার এটাকে এইভাবে চেঞ্জ করতেছো। মানে নর্থ পোল একবার দিচ্ছ, যখন নর্থ পোল বিকর্ষণ করে ঘুরে আসলো, আবার সাউথ পোল দিলা, এভাবে করতেছো, ঘুরতেছে। এভাবে তো পসিবল না, রাইট? কিন্তু এই কনসেপ্টটা থেকেই কিন্তু মোটরের ঘূর্ণনের কনসেপ্টটা আসবে। এখন এটা যদি বুঝো, তাহলে তোমাদের মোটর মনে করো ক্লিয়ার। এখন দেখো, মোটরের ঘূর্ণনের কনসেপ্ট আমরা কিভাবে নিয়ে আসি, এইটুকু তো ক্লিয়ার, রাইট? এখন
তোমরা যদি একটা জিনিস দেখো যে এই সেম জিনিসটাকে একটু আগে যেটাকে দেখলাম যে মুভ করতেছে এবং এখানে আমাদের ঘূর্ণন শক্তি উৎপন্ন হচ্ছে, এটা সাপোজ নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে শ্যাফট, মানে এটা ঘূর্ণায়মান এভাবে ঘুরতেছে, একটু আগে তো বুঝাইলাম। ঠিক আছে, এখন আগে আমরা কি করছি যে এইদিকে একটা নর্থ পোল নিয়ে আসছি এবং এদিকেও তুমি চাইলে পোল নিয়ে আসতে পারো, বিপরীতধর্মী পোল, আরো ঘূর্ণন গতিটাকে বা আরো চৌম্বকীয় বলরেখাটাকে বেশি দৃঢ় করার জন্য। এখন দেখো এখানে কি করছি, এখানেও পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি, এখানেও পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করার মাধ্যমে এটাকে আমরা কি ঘূর্ণন গতিতে নিয়ে আসছি, রাইট? এখন তুমি কি শুধু ম্যাগনেট তৈরি করার জন্য পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে পারো? তুমি চাইলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটকে ইউজ করতে পারো। কেন আমরা ইলেকট্রোম্যাগনেটকে ইউজ করবো? দেখো এই জায়গায় যখন আমরা পার্মানেন্ট ম্যাগনেটকে ইউজ করতেছি তখন এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে বারবার আমাদের পোলটা পরিবর্তন করে দিতে হচ্ছে, ফলে এই পোলটা এই পোলটাকে বিকর্ষণ করতেছে, এটা ঘটতেছে। কারণ ইলেকট্রোম্যাগনেটে যদি তুমি কোনোভাবে পরিবর্তনশীল বিদ্যুৎ দিতে পারো, ওখানে কিন্তু অটোমেটিক্যালি পোল চেঞ্জ হয় বিদ্যুৎ দেওয়ার কারণে। মানে 60 হার্জ যদি হয় তাহলে প্রতি সেকেন্ডে 60 বার পোল চেঞ্জ হবে, তার মানে প্রতি সেকেন্ডে নর্থ পোল সাউথ পোল নর্থ পোল সাউথ পোল 60 টাইমস চেঞ্জ হবে। ফলে এটার স্পিড ভাবছো কিরকম হবে? এই কাজটা কিন্তু তোমরা করবে। দেখো তোমরা একটা কনসেপ্ট এটা জানো, শুধু একটু টাচ দিচ্ছি, যে একটা কন্ডাক্টরের মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, এখানের মধ্যে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় বা ফ্লাক্স উৎপন্ন হয়, ফাই। ঠিক আছে, এই যে ফ্লাক্সটা যখন উৎপন্ন হয় এখান থেকে আমাদের নর্থ পোল সাউথ পোলটা আসে। ফ্লাক্সটার ডিরেকশন থেকে কিন্তু আমরা নর্থ পোল সাউথ পোলটা বের করতে পারি। আমরা জানি ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, মানে চুম্বকীয় বলরেখা কোথা থেকে কোথায় যায়? নর্থ পোল থেকে সাউথ পোল, আবার সাউথ পোল থেকে ভিতর দিক দিয়ে নর্থ পোলের দিকে আসে, এইভাবে আর কি চুম্বকীয় বলরেখার দিকটা থাকে। এইটুকু তো আমরা জানি। এখন দেখো কয়েলে কি হয়, মানে একটা কয়েলটা কি জানো তো? যখন আমরা কন্ডাক্টরের একাধিক প্যাচ দিই, ওই একাধিক প্যাচ যুক্ত কন্ডাক্টরকে আমরা কি বলি? কয়েল বলি। আবার অসংখ্য কয়েল যখন প্যাচের উপর প্যাচ, মানে কয়েলের উপর কয়েল কয়েলের উপর কয়েল প্যাচ দিতে আসো, তখন ওইটা কি হয়? ওয়াইন্ডিং হয়। মানে এক কথায় অসংখ্য সংখ্যক ওয়াইন্ডিং, মানে সরি অসংখ্য সংখ্যক কন্ডাক্টরের প্যাচটাই হচ্ছে আমাদের ওয়াইন্ডিং, বা কম সংখ্যক প্যাচটাকে আমরা কয়েল বলতে পারি, রাইট? এখন দেখো তুমি যদি কোনোভাবে একটা কন্ডাক্টরকে কয়েলে রূপান্তর করতে পারো, অনেকগুলো প্যাচ দিতে পারো, দিয়ে এখানে সাপ্লাই দাও, ব্যাটারি দিয়ে ধরো সাপ্লাই দিলাম, কারেন্ট এইদিকে দিলাম, আই কারেন্ট, আই কারেন্ট এদিক দিয়ে এইভাবে গিয়ে ব্যাটারি নেগেটিভে আসবে। এইটুকু তো ক্লিয়ার, রাইট? তাহলে দেখো তো ব্যাটারি নেগেটিভে যদি আসে সামান্য একটু, মানে একটা কন্ডাক্টরে কারেন্ট প্রবাহের ফলে এখানে কি উৎপন্ন হয়? ফ্লাক্স উৎপন্ন হয়। অনেকগুলো কন্ডাক্টরের ফ্লাক্স অনেকগুলো হবে, ফলে ফ্লাক্সের পরিমাণটা বা ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা বা চুম্বকীয় বলরেখার পরিমাণটা অনেক হবে। ক্লিয়ার? এখন দেখো এই জায়গায় যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এখানেও কি হবে? তাহলে চুম্বকীয় বলরেখা উৎপন্ন হবে, এবং চুম্বকীয় বলরেখা যদি উৎপন্ন হয় তাহলে নর্থ পোল এবং সাউথ পোল এইখানেও পাবো। এইটুকু তো ক্লিয়ার। দেখো কারেন্টটা যদি এই দিক থেকে এইদিকে এইভাবে সার্কুলেট করে তাহলে চুম্বকীয় বলরেখা কিন্তু পাওয়ার একটা ট্রিক আছে, তো প্র্যাকটিক্যালি দেখানোর বিষয়, তবুও বলি এই জিনিসটা মূলত তোমরা তারের প্যাচ কল্পনা করতে পারো এবং ওই দিক থেকে তোমরা এটাকে থাম্ব রুল দিয়ে বের করতে পারো। আমরা কিন্তু এই যে কোন দিক থেকে কোন দিকে ঘুরবে এটা কিন্তু থাম্ব রুল দিয়ে আমরা বের করি। মানে কারেন্টটা এদিকে যাচ্ছে, কারেন্টের দিকে আমরা থামটাকে ধরলাম, এদিকে সাপোজ কারেন্ট যাচ্ছে, থামটাকে ধরলাম, মানে ফ্লাক্স যাবে মূলত এইদিকে, মানে এই দিক থেকে এইদিকে এইভাবে সার্কুলেট করবে। এগুলো বোঝার অত কিছু নাই, যেহেতু আগেই পড়ে আসছো। তাহলে এইভাবে যদি সার্কুলেট করে তাহলে আমরা এখানে কি একটা পোল পেয়ে যাব। ঠিক আছে, কারেন্ট এই দিক থেকে এইদিকে এইভাবে যাচ্ছে, ধরলাম কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, তার মানে ফ্লাক্সটা এই দিক থেকে ভিতরের দিকে ঢুকে এইভাবে আসতেছে। ঠিক আছে, এইভাবে আমাদের চুম্বকীয় বলরেখা এখানে ক্রিয়েট হচ্ছে কয়েলের মধ্যে। যেহেতু কয়েলের মধ্যে চুম্বকীয় বলরেখা ক্রিয়েট হচ্ছে, চুম্বকীয় বলরেখা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা অনুযায়ী কিন্তু আমরা পোলটা আইডেন্টিফাই করতে পারবো। একটু আগে বলছি যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বকীয় বলরেখা যায়, তাহলে আমি এখানে দেখতেছি
যে আমার চুম্বকীয় বলরেখা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কারেন্টটা এই দিক থেকে এদিকে যাচ্ছে নিচের দিকে, মানে চুম্বকীয় বলরেখা এইদিকে ঢুকতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে, তার মানে চুম্বকীয় বলরেখা এই দিকে যাচ্ছে। এইদিকে যেহেতু চুম্বকীয় বলরেখা মানে বলরেখা ভাবে এইভাবে যাচ্ছে, ঠিক আছে। এখন চুম্বকীয় বলরেখা এই দিক দিয়ে বেরোচ্ছে, এদিকে ঢুকতেছে, তার মানে এইটা কি বের হয় কোন দিক দিয়ে, নর্থ পোল দিয়ে। এটা একটা নর্থ পোল, মানে এই যে ম্যাগনেটটা ইলেকট্রোম্যাগনেটের নর্থ পোল ওইদিকে ক্রিয়েট হলো, সাউথ পোল এদিকে ক্রিয়েট হলো। এইটুকু ক্লিয়ার। তাহলে দেখো আমরা কিন্তু নর্থ পোল সাউথ পোল ইজিলি ক্রিয়েট করে ফেললাম একটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে। আশা করি এইটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো তুমি যদি এই জিনিসটাকে জাস্ট উঠায় এখানে স্থাপন করো, এই জিনিসটাকে এখানে উঠায় স্থাপন করো, স্মার্ট বোর্ড হলে উঠায় নিয়ে আসতাম, এখন উঠায় নিয়ে আসার তো কোনো ওয়ে নাই, এটাকে নিয়ে আসি। এখন ধরো আমরা এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, দেখো এই জিনিসটা জাস্ট এখানে নিয়ে আসলাম। আগে কি করছি, নর্থ পোল সাউথ পোল আমরা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি, এখন ইলেকট্রোম্যাগনেট ইউজ করবো। মোটরে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তুমি ওইভাবে চেঞ্জ বারবার চেঞ্জ করতে পারবা না, হাত তো তোমার তুমি চেঞ্জই করতে পারবা না, অত ফাস্ট কিছু করতেই পারবা না। এখন দেখো এখানে কি হয়, যখন নর্থ পোলের দিকে আসলো তখন কি হবে, আরেকটা কনসেপ্ট ছোট্ট, দেখো কারেন্টটা যেহেতু এই দিকে যাচ্ছে, যাওয়ার ফলে ফ্লাক্সের দিক এইরকম হচ্ছে, ফলে নর্থ পোল সাউথ পোলটা এরকম হচ্ছে। তাহলে কোনোভাবে তুমি যদি কারেন্টটা এই দিকে মানে এই দিক দিয়ে না দিয়ে ব্যাটারিটা চেঞ্জ করলা, জাস্ট ব্যাটারিটার মাথাটা বা প্লাস মাইনাসটা উল্টাই দিলা, তাহলে কারেন্টটা এইদিকে যাবে না, আগে এইদিকে যেত, ব্যাটারির পোলারিটি চেঞ্জ করলে কারেন্টটা কি বিপরীত মুখে যাবে, আই2টা। এইটা ক্লিয়ার। তাহলে কারেন্ট এইদিকে যাওয়ার ফলে যদি নর্থ পোল ডানে সাউথ পোল বামে ক্রিয়েট হয়, তোমাদের ডান বা উল্টা লাগতে পারে, জাস্ট বুঝো। তাহলে কারেন্টটা বিপরীত করার কারণে পোলটাও বিপরীত হবে, ক্লিয়ার। কারেন্টটা এইদিকে যাওয়ার কারণে ফ্লাক্সের ডিরেকশন এটা, এবং ফ্লাক্সের ডিরেকশন অনুযায়ী আমরা বুঝলাম নর্থ পোল এটা সাউথ পোল এটা, ক্লিয়ার। এখন কারেন্টের ডিরেকশনটা যদি বিপরীতমুখী করি, তাহলে পোলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কারেন্টের ডিরেকশন এইদিকে যাওয়ার কারণে নর্থ পোল এটা হলো, এইদিকে যাওয়ার কারণে নর্থ পোল কি এটা থাকবে, থাকবে না, তখন নর্থ পোল এইটা হয়ে যাবে, সাউথ পোল এইটা হয়ে যাবে। এখন এই কনসেপ্টটা যদি বুঝো তাহলে দেখো লজিক্যাল বিষয়টা তোমরা হয়তো বা বুঝেই ফেলছো কি হবে। দেখো শুরুতে যখন আমাদের কারেন্টটা স্বাভাবিকভাবে যাচ্ছিল, তখন কি হবে, নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হলো, এই জিনিসটাকে আর এই জায়গায় থাকবে, এই জিনিসটা বিপরীষণ করবে, একটা রোটেশনাল পজিশনে চলে যাবে। রোটেশন যদি করে, ধরো এই জিনিসটা রোটেট করে এখানে আসলো, কোন দিকে রোটেট করবে, উপরে নিচে ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ সেটা পরে দেখবো, ফ্লেমিং এর রুলস অনুযায়ী। এটা জাস্ট বেসিক বুঝো। তাহলে নর্থ পোল এদিকে চলে যাবে, মানে এটা সাপোজ এটা নর্থ পোল এটা সাউথ পোল, এভাবে ছিল, নর্থ পোলের দিকে ঘুরে এদিকে চলে যাবে, নর্থ পোল এদিকে যাবে, সাউথ পোল এদিকে আসবে, সাউথ পোল নর্থ পোলের সাথে আকর্ষণমূলক কাজ করবে। তার মানে চেঞ্জ হয়ে এটা কি হলো, সাউথ পোল এদিকে আসলো, নর্থ পোলটা ওইদিকে চলে গেল। এইটুকু ক্লিয়ার, রাইট। এখন ইন্টারেস্টিং বিষয়, তোমরাই বলবা যে ভাই আগে তো আমরা নর্থ পোল সাউথ পোলকে চেঞ্জ করতাম, এখন তো আর নর্থ পোল সাউথ পোলকে চেঞ্জ করার প্রয়োজন নাই, আমরা যদি কোনোভাবে ব্যাটারির টার্মিনালটাকে চেঞ্জ করতে পারি তাহলেই তো আমাদের কেস এখানে হয়ে যাচ্ছে। দেখো টার্মিনালটাকে যদি তুমি চেঞ্জ করে দাও, মানে আগে ব্যাটারির পজিটিভ এখানে দিছিলা, নেগেটিভ এখানে দিছিলা, দ্যাটস ওয়াই কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এদিকে আসছে, ফলে নর্থ পোল এদিকে সাউথ পোল এদিকে। এখন তুমি করলা কি, পোলারিটি চেঞ্জ করে দিলা, মানে ব্যাটারির পজিটিভ এটা করলা, ব্যাটারির নেগেটিভ এটা করলা, তাহলে কারেন্ট কি এদিক দিয়ে যাবে, কারেন্ট তখন এদিক দিয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো আমরা পোলারিটি চেঞ্জ করলাম, কারেন্টটা এখন আগে এইদিকে যেত, এখন এই দিক থেকে এইদিকে কারেন্টটা যাচ্ছে। যদি কারেন্টটা এদিকে যায় তাহলে ফ্লাক্সের বা চুম্বকীয় বলরেখার দিক কি আগেরটা থাকবে, অবশ্যই থাকবে না, তার বিপরীত দিকে চলে যাবে।
এইটুকু তো তোমরা জানোই। দেখো তাহলে আগে ফ্লাক্স এইদিকে দিক ছিল বা বলরেখার দিকে এইদিকে ছিল, এখন কারেন্টটা এইদিকে যাওয়ার কারণে বলরেখার দিক কি পরিবর্তন হয়ে যাবে, মানে বলরেখার দিক কি এইটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বলরেখার দিক যদি এইটা হয়ে যায়, মানে এই দিকে যদি বলরেখার দিক হয়ে যায়, তাহলে পোলের দিক কি সেম থাকবে? বলরেখা কোথায় থেকে কোথায় যায়? নর্থ পোল থেকে সাউথ পোল যায়। তাহলে এই দিক থেকে যদি এই দিকে, মানে এই দিক থেকে যদি বলরেখা বের হয়ে এইদিকে যায়, তবেই তোমরা ডিরেকশনটা দিতে পারবো, রাইট? তাহলে নর্থ পোল এটা হয়ে যাবে, সাউথ পোল এটা হয়ে যাবে। তাহলে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করার কারণে আমাদের নর্থ পোল এবং সাউথ পোল আমরা পরিবর্তন করতে পারলাম। জাস্ট কি করলাম, এখানে ব্যাটারির পোলারিটিটা চেঞ্জ করে দিলাম। তাহলে পোলারিটি চেঞ্জ করার মাধ্যমে এখানে পোলটা চেঞ্জ হলো। আগে কি করতাম, আগে আমাদের নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করার জন্য আমরা এটাকে মুভ করতাম, পার্মানেন্ট ম্যাগনেটকে মুভ করতাম, এখানে কি করতাম, একই ধর্মীগুলো বিকর্ষণ করতে এটা মুভ করতো। এখন কি করলাম, পোলারিটি চেঞ্জ করলাম, করার কারণে পোলটা চেঞ্জ হয়ে যায়। পোলটা চেঞ্জ হওয়ার কারণে কি হলো, দেখো এস পোলকে কি করবে, আবার বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে কি আবার এটা এই জায়গায় থাকবে? এটা এমন আছে বিকর্ষণ করার কারণে ঘুরে যাবে, এটা এমন আছে বিকর্ষণ করার কারণে ঘুরে যাবে, আবার এস পোল এখানে ঘুরে যাবে, আবার এস পোল এখানে যাবে, আবার যদি এস পোল এখানে যায় তাহলে এন পোল এখানে চলে আসবে, চলে আসলো, এস পোল এখানে চলে আসলো। সেই জিনিস না? তার মানে তুমি যদি আলটিমেটলি এটা করতে থাকো, যে বারবার এখানে পোলারিটি চেঞ্জ করতে থাকো, বারবার পোলারিটি চেঞ্জ করতে থাকো, তাহলে কিন্তু তোমার এই জায়গায় নর্থ পোল সাউথ পোলটা বারবার চেঞ্জ হবে। আর এটা যখন বারবার চেঞ্জ করতে পারবা, তখন কিন্তু এইটার ঘূর্ণনটা কি তোমরা কি করতে পারবা, ঘূর্ণনটা কন্টিনিউয়াস করতে পারবা। বুঝতে পারছো? অর্থাৎ ধরো সাউথ পোল আর নর্থ পোল আছে, এখন তুমি কি করলা, পোলারিটি চেঞ্জ করলা, নর্থ পোল আসলো, নর্থ পোল বিকর্ষণ করলো, আবার নর্থ পোল ওখানে গেল, সাউথ পোল আসলো, আবার পোলারিটি চেঞ্জ করলা, আবার বিকর্ষণ করলো, আবার ওখানে গেল, মানে পোলারিটি চেঞ্জ করতেছে বিকর্ষণ করতেছে, পোলারিটি চেঞ্জ করতেছে বিকর্ষণ করতেছে। এখন এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি, তুমি কি বারবার ব্যাটারি পোলারিটি এমন 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 করে চেঞ্জ করতে পারবা? মানে সাপোজ সাপোজ এটা তোমার কি একটা ব্যাটারি, এখন তুমি কি বারবার কি করবা, কি একবার এই টার্মিনাল একবার এখানে লাগাবা, একবার এখানে, মানে বারবার কি চেঞ্জ করবা? এটা কি পসিবল? আমাদের ওই জায়গায় কিন্তু একটা সীমাবদ্ধতা ছিল, যে আমরা পোলটাকে বারবার কি চেঞ্জ করতে পারতেছিলাম না। এখানে আবার একটা দেখলাম অ্যাডভান্টেজ পাইলাম, কিন্তু এটার পোলারিটি চেঞ্জ করা তো আমাদের একটু জটিল, তাই না? যদি আমরা পোলারিটিটা চেঞ্জ করতে পারি ইজিলি, তাহলে কিন্তু আমরা এটাকেও রোটেশনাল মোডে রাখতে পারবো ইজিলি। এখন আর একটা বিষয় দেখো, আমরা তো এই জায়গায় ইলেকট্রোম্যাগনেট দিয়ে পোল ক্রিয়েট করছি, করে এটাকে ঘূর্ণন তৈরি করলাম। তোমাদের মধ্যে অনেকে যারা একটু চালাক তারা বলতে পারবা যে চাইলে তো আমরা এই জায়গায় পার্মানেন্ট ম্যাগনেট ইউজ না করে এখানেও ইলেকট্রোম্যাগনেট ইউজ করতে পারি। প্লাস আর একটা বিষয় এখানে মাথায় রাখা, দেখো এখানে কিন্তু আমরা পোল পরিবর্তন করতেছি, করার কারণে এটা ঘুরতেছে, কিন্তু এই জায়গায় কি মানে পোলটা আমরা কখনো পরিবর্তন করতেছি? এটা কিন্তু যেমন তা অমনই আছে, জাস্ট এটাকে পরিবর্তন করে এটাকে ঘোরাচ্ছি। বুঝছো? তাহলে এখানে যদি আমরা পার্মানেন্ট ম্যাগনেট ক্রিয়েট করি, ওই পার্মানেন্ট ম্যাগনেটেরও একটা এন পোল এস পোল থাকবে। ওই এন পোল এস পোলকে আমরা যদি কন্টিনিউয়াস একটা ডিসি সাপ্লাই দিই, তাহলে তো ওটার পোলটা অলওয়েজ সেম। এই কাজটা করতে পারি না? দেখো তো, তুমি করলা কি, এই জায়গায় এটার জায়গায় তুমি এখানে ওয়াইন্ডিং দিলা, কি করলা, এখানে ওয়াইন্ডিং দিলা, অ্যাড করি। এই যে ধরো তুমি এখানে কি করলা, ওয়াইন্ডিং দিলা এবং ডিসি সাপ্লাই দিলা, তাহলে দেখো তো এই সিস্টেমেই এখানেও নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হবে, তাই না? তাহলে নর্থ পোল সাউথ পোল যদি ক্রিয়েট হয়, ধরে নিলাম এইদিকে তোমার নর্থ পোল ক্রিয়েট হলো, এদিকে সাউথ পোল ক্রিয়েট হলো, ঠিক আছে? তাহলে তো এখন একই, এটাকে চেঞ্জ করবো, এটা পরিবর্তন হবে, মানে এটা ঘুরে এখানে যাবে, আবার এটাকে চেঞ্জ করবো, এটা আবার ঘুরে আসবে, এভাবে ঘুরতে থাকবে। তাহলে একটা জিনিস দেখলাম, যে আমরা চাইলে এটাকেও ইলেকট্রোম্যাগনেট করতে পারি, এটাকেও ইলেকট্রোম্যাগনেট করতে পারি, করে এখানে পোলকে চেঞ্জ করার মাধ্যমে এটাকে কি করতে পারি, ঘোরাতে পারি। ঠিক আছে? এই জায়গা থেকেই মূলত আমাদের মোটরের কনসেপ্ট চলে আসে। সেম এই জিনিসটার উপর ডিপেন্ড করেই মোটর ঘুরবে।
এখন তোমরা যারা জেনারেটর ভালোভাবে পড়ে এসেছো, জেনারেটরে জানো যে কিভাবে ওয়াইন্ডিংটা করা হয়েছে, কোরের মধ্যে কিভাবে ওয়াইন্ডিংটা গেছে, পোল টু পোল ওয়াইন্ডিং কিভাবে হয়েছে, ফ্র্যাকশনাল ওয়াইন্ডিং, শর্ট পিস ওয়াইন্ডিং গুলো কিভাবে হয়েছে, এইগুলা যারা জানো তারা এই জিনিসটা আরো সুন্দরভাবে বা সহজভাবে রিলেট করতে পারবা। এখানে কিন্তু এই পড়াগুলো হচ্ছে 3D, মানে 3D লেভেলের পড়া। তোমাকে এর থেকে বেস্ট আর পসিবল না 2D তে, ঠিক আছে? কারণ 3D তো আর্ট করা পসিবল না, রাইট? তাহলে তোমাদের আর কি ইমাজিন করতে হবে বিষয়গুলো, বুঝতে হবে যে কি থেকে কি হচ্ছে, মনে মনে বুঝতে হবে। ওইভাবে ধরে ধরে বোঝানো পসিবল না, হয় প্র্যাকটিক্যালি পসিবল, আইদার 3D তে পসিবল। ঠিক আছে, তবু আই উইল ট্রাই মাই বেস্ট। দেখো, এই জিনিসটা যদি বুঝো, আর জেনারেটরের যদি তোমরা গঠন প্রণালী বুঝে আসছো, আমি কি বলছি, একটা জেনারেটর অ্যান্ড একটা মোটর, বোথ আর কি সেম, কোনো পার্থক্য নেই। জেনারেটর যা, মোটরও যা, মানে স্ট্রাকচার সেম। একটা জেনারেটর যেমন তৈরি করবা, মোটর সেম ভাবে তৈরি করবা, পার্থক্য নেই স্ট্রাকচারে বা গঠনে। ঠিক আছে, এই জিনিস যেহেতু বুঝছো, এখন আমরা মোটরের মেইন কার্যপ্রণালীতে চলে যাই। এগুলো হচ্ছে অনেক বকবক করলাম তোমাদের জাস্ট বোঝানোর জন্য, যাতে তোমরা মেশিন পার্টের এই মোটরের কনসেপ্টটা বুঝতে পারো। ইনশাল্লাহ এগুলো, এটা যদি তুমি বুঝে থাকো, তোমাদের নেক্সটে ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর বা ডিসি মোটরটা যেটা পড়তেছি, এগুলো কিভাবে ঘুরতেছে পরে মজা পাবা আশা করি। দেখো, এখন আমাদের জেনারেটরের যে ওয়াইন্ডিংটা থাকে, ওয়াইন্ডিংটা কেমন ছিল তোমাদের তো ধারণা আছে, যে আমাদের একটা কোর থাকে, এই কোরের মধ্যে ওয়াইন্ডিং করা থাকে, এবং একটা নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে, যেটা ফিল্ড ওয়াইন্ডিং হিসাবে আমরা চিনি। অর্থাৎ সাপোজ ওয়েট, দেখো এটা হচ্ছে একটা কোর, কোরটাকে জাস্ট আমি 3D তে উপস্থাপন করছি। সাপোজ এই জিনিসটাও কিন্তু একটা কোর হইতে পারে। কোরটা কি হয়, এর থেকে একটু মোটা হয়, রাইট? একটু মোটা হয়, এরিয়াটা একটু বেশি থাকে। কারণ এই জিনিসটাকে আমি তো আর এইভাবে 3D তে আর্ট করতে পারতেছি না, জাস্ট তোমাকে এই পিছন দিকটা দেখাইলাম, 2Dটা, এটা দিয়ে তোমাকে এক্সপ্লেন করবো। ঠিক আছে, এই 2Dটা মানে এই পিছন দিকটা জাস্ট তোমাকে করে আর্ট করলাম। এখন দেখো, কারণ আমাদের আর্মেচারে মানে জেনারেটর বা মোটরের গঠনে কি থাকে, একটা কোর থাকে, আর্ট করলাম কোর। এখন কোরের আউটারে কি থাকে, ফিল্ড ওয়াইন্ডিং থাকে না? ফিল্ড ওয়াইন্ডিং বলতে আমরা বুঝতেছি ওখানে আমরা পোল ক্রিয়েট করবো, এখন আমরা ফিল্ড ওয়াইন্ডিং দেখি। ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে করো, অনেক উপকার হবে। দেখো, এই দুইটা কি, পলসু, আমরা তো জানি পলসু কি। এখন পলসুর মধ্যে কি করা হয়, ফিল্ড ওয়াইন্ডিং করা হয়, করলাম ফিল্ড ওয়াইন্ডিং। সাপোজ এখানে আমরা কি করলাম, ফিল্ড ওয়াইন্ডিং করলাম। কি করলাম, ফিল্ড ওয়াইন্ডিং করলাম, কোথায়, পলসুতে। ফিল্ড ওয়াইন্ডিং করে সাপ্লাই দিলাম। তাহলে এখানে যদি আমরা সাপ্লাই দেই, কি হবে, এই সাপ্লাইটা এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যাবে, আই কারেন্ট এই দিক দিয়ে যাবে, কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এইদিকে সার্কুলেট করবে, করে এদিক দিয়ে ব্যাক করে কোথায় আসবে, ব্যাটারি নেগেটিভে চলে যাবে। এটুকু ক্লিয়ার। এখন পোলে যখন সাপ্লাই দিব, পোলে কিন্তু নর্থ পোল এবং সাউথ পোল ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে ধরলাম এদিকে নর্থ পোল ক্রিয়েট হলো,
এদিকে সাউথ পোল ক্রিয়েট হলো। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে এটা একটা ওয়াইন্ডিং, এখানে কারেন্ট গেছে, সাপ্লাই গেছে, এখানেও তো নর্থ পোল সাউথ পোল আলাদা আসবে, এখানেও নর্থ পোল সাউথ পোল আলাদা আসবে, তাহলে দুইটা দেখালাম কেন? প্রকৃতপক্ষে এইদিকে সাউথ পোল আছে, মানে এটার বিপরীতে এখানে সাউথ, এটার বিপরীতে এখানে নর্থ। ওয়াইন্ডিং গুলো আমরা আসলে ওইভাবে স্থাপন করি যেন এইদিকে এইদিকে আমরা বিপরীতমুখী পোল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এইটুকু তো বুঝছো। এরকম যদি হয় তাহলে এখানে চুম্বকীয় বলরেখাগুলো কি করে, মূলত এই জায়গায় আমাদের আউটার ফ্রেম থাকে এবং এই জায়গায় যে কোরটা আছে, কোরের মধ্য দিয়ে আমাদের ফ্লাক্সটা কি করে, সার্কুলেট করে। ফ্লাক্স কি হয় আমরা তো জানি, এদিকে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্সগুলো যাচ্ছে। এখন দেখো, এর আগে যা দেখছি সেম জিনিসটা এইটা, এটা হচ্ছে আমাদের রিয়েল কেস। এর আগের গুলো হচ্ছে লজিক্যাল কেস। কিভাবে লজিকটা কাজে লাগিয়ে আমরা রিয়েল কেসে অ্যাপ্লাই করবো এটাই দেখো। এখন আমাদের যখন দুইটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে ঘোরাইলাম, তখন বিপরীত মানে যেটাকে ঘোরাইছি ওইটাও তো ইলেকট্রোম্যাগনেট করছি, রাইট? তাহলে এখানে কয়েল ছিল না, ধরলাম এখানে একটা আর্মেচার ছিল, আর্মেচারটাকে কি করছি, ঘুরাইছি। তাহলে আর্মেচার তো বুঝো, তাই না? এই ধরো একটা জেনারেটর বা একটা মোটরে আমরা যে ওয়াইন্ডিং গুলো করি, এই ওয়াইন্ডিং যে সেটটা আছে না, এই ওয়াইন্ডিং যে পুরো সিস্টেম বা পুরো ব্যবস্থাটা, এইটাকেই মূলত আমরা আর্মেচার বলি। এখন ধরো এটা একটা আর্মেচার, আর্মেচারে কি হবে, যখন আমরা আর্মেচারে কারেন্ট প্রবাহিত করব, আই কারেন্ট, এদিকে আই কারেন্ট গেছে সাপোজ, বা এটা একটা কয়েল কল্পনা করতে পারো, বা ধরো কয়েলটা এরকম একটা একটা টানের কয়েল, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গায় যখন আমরা আই কারেন্ট প্রবাহিত করব, তাহলে এখানে ফ্লাক্স উৎপন্ন হবে, এবং ফ্লাক্স উৎপন্ন হওয়ার ফলে এখানে কি উৎপন্ন হবে, নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হবে। তাহলে এই জিনিসটার মধ্যে নর্থ পোল ক্রিয়েট হবে, এই জিনিসটার মধ্যে কি সাউথ পোলও ক্রিয়েট হবে। এখন জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দেখাই। তুমি এই জিনিসটা, এইটাকে কল্পনা করো, ঠিক আছে? এই বইটা ধরো, এই বইয়ের মধ্যে আমি ওয়াইন্ডিং করলাম। ওয়াইন্ডিংটা কিভাবে করলাম, ধরো একটা তার এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে বইয়ের এই বাই সাইড দিয়ে এভাবে প্যাঁচাইলাম, মানে এইভাবে একটা প্যাচ দিলাম। এই জিনিসটাকে আমি জাস্ট এইভাবে 2D-তে অ্যাপ্লাই করছি, এইটাই জাস্ট বুঝো। তাহলে এইভাবে যদি কারেন্ট যায় তাহলে এখানেও ফ্লাক্স উৎপন্ন হবে এবং এখানেও নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হবে, ঠিক আছে? নর্থ পোল এবং সাউথ পোল কোন দিক থেকে কোন দিকে উৎপন্ন হবে, আমরা যদি ফ্লাক্সের ডিরেকশন দেখি তাহলে নর্থ পোল সাউথ পোলের ডিরেকশন পাবো। দেখো, কারেন্ট এইদিকে যাচ্ছে মানে ফ্লাক্স এই দিক থেকে এইভাবে সার্কুলেট করবে, মানে ফ্লাক্সটা সার্কুলেশন এরকম হবে, ফ্লাক্সের ডিরেকশন এটা হবে, ঠিক আছে? ফ্লাক্সের ডিরেকশন যদি এইটা হয় তাহলে নর্থ পোল সাউথ পোল কোথায় হবে, এই দিকে হবে এবং ভেতরের দিকে হবে। মানে এইটা যদি এইটা হয়, কারেন্টটা যদি এই দিক দিয়ে এদিকে যায়, তাহলে ফ্লাক্সটা কোন দিকে, কারেন্ট এইদিকে, ফ্লাক্সটা এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে বেরোচ্ছে, মানে এইভাবে ফ্লাক্সটা থাকবে, মানে এইটার মধ্যে এইভাবে ফ্লাক্স থাকবে। ফলে এইদিকে যেহেতু ঢুকতেছে, কোথায় ফ্লাক্স ঢুকে, এস পোলে, তাহলে এটার বাহিরের সাইডটা হচ্ছে এস পোল, বের হয় কোন দিক দিয়ে, যেহেতু এটার এইদিকে ফ্লাক্স ঢুকতেছে, এই দিক দিয়ে এইদিকে ঢুকতেছে, এই দিক দিয়ে ফ্লাক্সটা বের হয়ে সার্কুলেট করছে, বের হচ্ছে কোন দিক দিয়ে, নর্থ পোল দিয়ে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা যদি আমরা বলি, এইটা কি হবে সাউথ পোল, এই সাইডটা কি হবে নর্থ পোল, এই সাইডটা হবে সাউথ পোল, এই সাইডটা হবে নর্থ পোল। ক্লিয়ার? যদি তুমি আবার পোলারিটি চেঞ্জ করে দাও, সাউথ পোল নর্থ পোল চেঞ্জ হবে। এই জিনিসটা যদি বুঝো তাহলে এই কমপ্লেক্স জিনিসটাও তোমরা ইজিলি বুঝবা। এখন জাস্ট ধরো এই এই জিনিসটাকে কোরের মধ্যে স্থাপন করলাম, কোরে কি হয় দেখো তো, কোরগুলো তো মূলত এরকম গোল আকারে থাকে, তাই না? এই গোল করে কি করি আমরা, একটা ওয়াইন্ডিং নিয়ে আসি, ধরো এটা আঙ্গুলটা কল্পনা করো, ওয়াইন্ডিং এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ওয়াইন্ডিংটাকে এইভাবে প্যাঁচাইলাম, একটা প্যাঁচ দিলাম, প্যাঁচ দিয়ে ওয়াইন্ডিংটা এখানে বাইরে বের করলাম, ঠিক আছে? একটা ওয়াইন্ডিং এ একটা টার্ন দেবো, এদিকে নিয়ে আসলাম, এদিকে একটা টার্ন দিয়ে বাইরে বের করলাম, ওয়াইন্ডিং আমাদের একটা ওয়াইন্ডিং করা কমপ্লিট, মানে একটা প্যাঁচ দেওয়া কমপ্লিট, ঠিক আছে? তাহলে এই একটা প্যাচ তোমরা এটা কল্পনা করো, এবং প্যাচ গুলো কোথায় থেকে কোথায় থেকে আমরা এগুলো তো শিখছি, নর্থ পোল থেকে সাউথ পোলে একটা প্যাচ দিই, মানে এইদিকে জাস্ট এই জিনিসটা 2D, এইটা এইটা মনে করো, এই জিনিসটা হচ্ছে এইটা কোরের, এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল। এটা যদি কোর হয়, এইদিকে ওয়াইন্ডিং দিলাম, সাপোজ এইদিকে একটা ওয়াইন্ডিং দিলাম, দিয়ে এইদিক দিয়ে বের করলাম, এই জিনিসটা জাস্ট 2D-তে দেখালাম। সাপোজ ওয়াইন্ডিং আমরা কোথা থেকে কোথা করি, নর্থ পোল থেকে সাউথ পোলে ওয়াইন্ডিং করি। এইটা হচ্ছে কি একটা খাঁজ বা স্লট, এই জিনিসটা হচ্ছে খাঁজ বা স্লট। ধরো আমি এখানে ওয়াইন্ডিং করছি, মোটরে কি থাকে, ওয়াইন্ডিং তো করা থাকে, তার মানে এইদিকে ওয়াইন্ডিং এর মানে তারটা এইদিকে ঢুকাইছি, ভিতর দিক দিয়ে নিয়ে এসে এদিকে বের করছি,
এটাতে যেমন করে তোমাকে দেখাইলাম, এর থেকে এক্সপ্লেইন করা 3D জিনিস আর পসিবল না। এই জিনিসটা এইটা, এইদিকে ধরো খাজ আছে, এইদিকে ওয়াইন্ডিং দিলাম, দিয়ে এইদিক দিয়ে বের করে এইদিকে ওয়াইন্ডিংটা বের করে নিয়ে আসলাম, এবং ওই যে বের করে নিয়ে আসলাম মাত্র এটা ওইখানে আমরা কি করলাম, সাপ্লাই দিলাম। ঠিক আছে, তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়, এবং এই জায়গায় তাহলে আমরা কি করবো, এই দুইটা কি ওয়াইন্ডিং এর মাথা না, এখান থেকে ওয়াইন্ডিং এর মাথা যেটা পাবো না, মানে আউটপুট লাইন যেখানে আমরা সাপ্লাই দেবো, যদি পাই, সাপোজ এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এখানে আমরা কি করলাম, ধরো ব্যাটারি সংযুক্ত করলাম, ধরো ব্যাটারি সংযুক্ত করে কারেন্ট প্রবাহিত করলাম, তাহলে বুঝতে পারতেছো এখানে কি হবে, মানে এই যে টার্মিনাল দুইটা, এইটা এটাকে জাস্ট এইভাবে আমরা স্থাপন করলাম, দেখাইছি, বুঝছো হয়তো। এখানে কি করলাম, সাপ্লাই দিলাম, কারেন্ট এদিকে প্রবাহিত হলো, এদিক দিয়ে বের হয়ে আসলো, কারেন্টটা এদিকে আসলো, এদিকে ঢুকছে, ঢুকে ওয়াইন্ডিং হয়ে বাইরে বের হয়ে কমপ্লিট করছে। এখন একটা জিনিস দেখো, এইদিকে যখন কারেন্ট ঢুকছে, এটাকে আমরা ডট বললাম, সরি এটাকে আমরা ক্রস বললাম, এবং কারেন্ট যে দিক থেকে বের হয়ে আসতেছে বোঝানোর জন্য এটা ক্রস ডট বললাম। এই জিনিসটা সব জায়গায় লাগবে, ডট ক্রস। এটাকে যদি সহজ একটা উদাহরণ দেই ডট ক্রসের, যখন তোমরা বুলেট ট্রেনগুলো দেখো না, মাথাটা সরু থাকে, বা এই যে এই জিনিসটা দেখো, এটার মাথাটা সরু না, পিছনটা একটু চ্যাপটা। এই যে বুলেট ট্রেনগুলোর মাথাটা সরু, এই ট্রেনের মাথা তুমি কখন দেখো ট্রেন আসতেছে তোমার দিকে, যখন ধরো একটা ট্রেনের সরু মাথাটা দেখতেছো, আর কখন দেখো ট্রেন যাচ্ছে। ট্রেন তোমরা যদি লোকাল ট্রেনগুলো দেখো, ট্রেনে দেখবা কি লোকাল ট্রেনের পিছনটা এরকম থাকে, পেছনে এরকম একটা ক্রস চিহ্ন থাকে, মানে যাচ্ছে ট্রেন। ক্লিয়ার? ক্রস দ্বারা বুঝবো আমরা একটা জিনিস যাচ্ছে, ওই দিকে যাচ্ছে। এখন বোর্ডে ক্রস দিছি মানে বোর্ডে ওই দিকে যাচ্ছে, এখানে ডট দিছি মানে এদিকে বের হয়ে যাচ্ছে, বুঝছো? তার মানে ওয়াইন্ডিং তো করছি, এই দিক দিয়ে ওয়াইন্ডিংটা বের করছি, ওয়াইন্ডিং এর তারের মধ্যে কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে এদিকে আসছে। এটাকে যদি আবার দেখাই একটু 3D স্টাইলে, মানে এইদিকে ক্রস মানে এইদিকে তো একটা ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিং এর মধ্যে কারেন্টটা এইদিকে ঢুকছে এদিক দিয়ে কারেন্টটা বের হয়েছে, বের হয়ে ব্যাটারিতে সার্কিট কমপ্লিট করছে। ক্লিয়ার? তাহলে কারেন্ট আমাদের এই দিক দিয়ে আসলো, তাহলে এই দিক দিয়ে যদি যায় এখানে ফ্লাক্স উৎপন্ন হবে, এই জায়গায় যদি কারেন্টটা যায়, এইভাবে কন্ডাক্টর যায়, তাহলে এখানে ফ্লাক্স উৎপন্ন হবে, তাহলে এখানেও নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হবে। এবং তোমরা জানো কিভাবে নর্থ পোল এবং সাউথ পোল, মানে এই জায়গায় তো নর্থ পোল সাউথ পোল আছে, ওয়াইন্ডিং এর মধ্যেও যখন নর্থ পোল সাউথ পোল উৎপন্ন হবে, এবং এই যে আমাদের কোরগুলো তো আমরা জানি যে একটা কোর, ধরো এটা একটা কোর, এই কোরটা আমাদের কোথায় স্থাপন করা থাকে, একটা শ্যাফটের মধ্যে, এবং শ্যাফটটা বেয়ারিং এর সাথে আমাদের যে জেনারেটর বা মোটরের বডি সেটার সাথে অ্যাডজাস্ট করা থাকে, তার কারণে হালকা যদি আমরা শ্যাফটটাকে টাচ করি, পুরো বডিটা ভিতরের যে ওয়াইন্ডিংটা থাকে রোটেশনাল পার্ট, ওইটাকে ঘুরতে পারে, মানে একটু টাচ করে দিলে কিন্তু দেখবা ভিতরটা ঘুরতেছে। বিষয়টা এরকম, কারণ এটার সাথে আমাদের কি থাকে, এটার সাথে আমাদের একটা শ্যাফট থাকে, এই শ্যাফটটাকে কি করতে পারি, আমরা ঘোরাতে পারি। এই যে এই জায়গায় একটা ধরো শ্যাফট আছে, এটা হচ্ছে ধরো তোমার শ্যাফট, সাপোজ এই শ্যাফটটা যদি তুমি ঘোরাও তাহলে এই জিনিসটা তোমার ঘুরবে, এটা হচ্ছে ঘূর্ণায়মান, আর এটা হচ্ছে স্থির। এখন দেখো এই জায়গায় যদি কারেন্ট যায়, এই জায়গায় যদি নর্থ পোল সাউথ পোল উৎপন্ন হয়, এবং এখানে ঘূর্ণায়মান আমরা সিস্টেম করে রাখছি, তাহলে এখানে যদি কোনোভাবে এইদিকে ক্রিয়েট করলাম নর্থ পোল, এইদিকে ক্রিয়েট করলাম সাউথ পোল, এইদিকে ক্রিয়েট করলাম সাউথ পোল, এইদিকে ক্রিয়েট করলাম নর্থ পোল, মানে ক্রিয়েট করলাম না, এখানে কারেন্ট প্রবাহ হওয়ার ফলে ফ্লাক্সের ডিরেকশনের ফলেই কিন্তু নর্থ পোল সাউথ পোল এইভাবে ক্রিয়েট করা হবে, ওইভাবে ডিজাইন করে ওয়াইন্ডিং করা হয়েছে। ঠিক আছে, তাহলে ক্রিয়েট হলে কি করবা, এখন তুমি বুঝতেছো ভাই যে নর্থ পোল আছে, তাহলে এখানে যদি স্প্রিং সিস্টেম হয় তাহলে এটা কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি করবে, এটা ঘুরবে, ঘুরে এই নর্থ পোল কোথায় যেতে চাবে, সাউথ পোলে, এবং এই যে সাউথ পোলে বিকর্ষণ করে এটা কোথায় আসতে চাবে, নর্থ পোলে। তাহলে এটা ধরো কোন দিক থেকে কোন দিকে ধরলাম আমরা, এইদিকে ঘুরলো। ক্লিয়ার? এটাকে বিকর্ষণ করবে, এটা কারেন্ট প্রবাহের ফলে এটা ঘুরে এখানে আসলো, তাহলে যখন ঘুরে এখানে আসলো, মানে এই জিনিসটা, মানে এই কোডটা যখন ঘুরে আসলো, মানে এটা ধরো কোড ছিল, কোডটা এইভাবে ছিল, কোডটা ঘুরে পজিশন চেঞ্জ করলো, মানে এখানে আমরা একটা কিন্তু টর্ক পেয়ে গেছি। এই যে ঘুরে চেঞ্জ করলো, চেঞ্জ করার পর কি আগে আবার এরকম থাকবে, থাকবে না, তখন কিন্তু কি হবে, এই জিনিসটা এখানে যখন চলে আসবে তখন সাউথ পোল এটা হয়ে যাবে, নর্থ পোল এটা হয়ে যাবে, এখানে সাউথ পোল এটা হয়ে যাবে, নর্থ পোল এটা হয়ে যাবে। তাহলে ধরো একবার এই জায়গা থেকে এই জায়গায় ঘুরে আসছে, তোমরা এটা প্রশ্ন করতে পারো যে কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, সেটা দেখবা।
এটা ধরো ঘুরে এখানে আসছে, যেহেতু ঘুরে এখানে আসছে, আসার পর দেখো তো সাউথ পোলের সাথে নর্থ পোল, নর্থ পোলের সাথে সাউথ পোল, এখন কি আর ঘোরার কোনো চান্স আছে? এখন তো ভাই উড়াধুরা আকর্ষণ বল কাজ করবে, মানে ছেলে আর মেয়ের মতো অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, বিপরীত ধর্মী চার্জ। এখন দেখো নর্থ পোল আর সাউথ পোল, সাউথ পোল এবং নর্থ পোল আকর্ষণ, এখন তার ঘোরার চান্স নেই। তাহলে তুমি আরেকটা জিনিস কিন্তু জানোই, যে আমি যদি বাই এনি চান্স এখানে কারেন্ট প্রবাহটা চেঞ্জ করতে পারি, তাহলে এইটা তো আমার পোল আর চেঞ্জ করবো না আমরা, আমার এটার পোলের পোলের যদি চেঞ্জ করে ফেলতে পারি, মানে এই নর্থ পোলটাকে যদি আমরা সাউথ পোল কোনোভাবে বানাইতে পারি, এটাকে যদি আমরা কোনোভাবে আবার সাউথ পোল বানাইতে পারি যখন ঘুরে আসলো, এবং এটাকে যদি আমরা নর্থ পোল বানাইতে পারি, তাহলে কিন্তু আবার আরেকবার ঘুরবে, তাহলে আবার আরেকবার ঘুরবে, ঘুরে আবার এই জিনিসটা এখানে আসবে। আমি আবার যদি এটার পোলটা চেঞ্জ করি, এটা আবার ঘুরবে, আবার ঘুরে এখানে চেঞ্জ আসবে আকর্ষণ বল, আবার যদি চেঞ্জ করে আবার বিকর্ষণ করে ঘুরবে। তাহলে এভাবে আলটিমেটলি যদি চেঞ্জের উপর আমরা এটার পোলটা রাখি, পোলটা চেঞ্জের উপর রাখা বলতে বোঝাচ্ছে কারেন্ট প্রবাহটা চেঞ্জের উপর রাখা, মানে কারেন্ট প্রবাহটা যদি পরিবর্তনশীল করি, এই পোলটাও পরিবর্তনশীল হবে এবং এখানে কিন্তু কি ঘুরতে থাকবে। এইটুকু ক্লিয়ার? মোটরটা কিন্তু ঠিক ঠিক এইভাবেই করে। এখন এই জায়গায় একটা কোশ্চেন থাকতে পারে, সে কোশ্চেনটা হচ্ছে যে এই জায়গায় কারেন্ট প্রবাহটা চেঞ্জ করব কিভাবে, তাই না? এই জায়গায় কারেন্ট যে প্রবাহটা চেঞ্জ করব কিভাবে, সব বুঝলাম, তোমরা বলতে পারো যে আমি সব বুঝছি, কিন্তু এই জায়গায় কারেন্ট প্রবাহটা আমরা চেঞ্জ করব কিভাবে, তাই না? আসলে জেনারেটরে তোমরা কি দেখো, কমিউটেটর থাকে না, মানে এই জায়গায় আউটপুটটা, এই যে তারের আউটপুটটা তো ডিরেক্ট ব্যাটারির সাথে লাগা থাকে না, লাগা থাকলে তো এটা ঘুরলে ব্যাটারি প্যাচ খেয়ে একবার কাজ ছিঁড়ে যাবে। কি করা থাকে আমরা জানি, ধরো এটা একটা জেনারেটরের আউটপুট, এখানে কমিউটেটরের সাথে ওয়াইন্ডিংটা সেট করা থাকে বা ঝালাই করা থাকে বলি আমরা তাতাল দিয়ে, সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করা যেটা বলি, সোল্ডারিং করা থাকে, এবং ওই সোল্ডারিং কিন্তু কমিউটেটরের সেগমেন্ট থেকে আমরা ব্রাশ দিয়ে আউটপুট নিই, ব্রাশ দিয়ে আউটপুট নিই, মানে মূলত এই যে এই জায়গা থেকে আমরা ব্রাশ দিয়ে কিন্তু আউটপুটটা নিচ্ছি, ঠিক আছে? আউটপুটটা কিন্তু আমরা ব্রাশের মাধ্যমে নিচ্ছি, এটা জাস্ট দেখাইছে তোমাদের বোঝানোর জন্য। আউটপুটটা কিসের মাধ্যমে নিচ্ছি? ব্রাশের মাধ্যমে নিচ্ছি, কমিউটেটর হয়ে। এখন দেখো কমিউটেটরে কি হয়, জেনারেটরের ক্ষেত্রে আমাদের জেনারেটরে ভোল্টেজটা উৎপন্ন হয় কি, দেখো জেনারেটর মোটর কিন্তু সেম, জেনারেটরে ভোল্টেজটা উৎপন্ন হয় এসি, কমিউটেটর কি করে ডিসি। তুমি যদি বিপরীত কাজটা করো, যে সাপ্লাইটা দিলা ডিসি, তাহলে কমিউটেটর কি করবে এসি, মানে জিনিসটা এরকম। এই যে কমিউটেটর, জেনারেটরে কি হয়, ভোল্টেজ উৎপন্ন হয় এসি, কমিউটেটর আউটপুটে কি করে ডিসি। এখন মোটরে তো তুমি আর ভোল্টেজ উৎপন্ন করবা না, ভোল্টেজ সাপ্লাই দিবা, তাহলে মোটরে তুমি করলা কি ডিসি ভোল্টেজ সাপ্লাই দিলা, তাহলে তুমি তো এখন ক্লিয়ার যে কমিউটেটর কি করবে, সেটাকে এসি করবে। কমিউটেটর এসি করা মানে কি, সময়ের সাপেক্ষে কারেন্টের মান কি করবে, পরিবর্তন হবে, অর্থাৎ এসির বৈশিষ্ট্যটা কি, সময়ের সাপেক্ষে কারেন্টের মান কি পরিবর্তন হবে, মানে একবার যদি কারেন্ট এইদিকে যায়, আরেকবার কি তার বিপরীত দিকে কারেন্ট যাবে। এইটুকু ক্লিয়ার? এখন তুমি এখন এই জায়গায় তুমি কাজ দুইটা করতে পারো। কাজ দুইটা হচ্ছে, তুমি চাইলে এই জায়গাতেও তুমি পরিবর্তনশীল করতে পারো, করলে সাউথ পোল নর্থ পোল পরিবর্তন হবে, হলে এই জায়গায় এটা আমরা ঘূর্ণন গতি পাবো। অথবা তোমরা করতে পারো কি, এইটা তুমি পরিবর্তন করলো না, মানে আমি করলাম কি এটা ফিক্সড রাখলাম, এটা কি করলাম ফিক্সড রাখলাম। এটা যদি ফিক্সড রাখি, এটাও ফিক্সড রাখি, তাহলে তো একবার বিকর্ষণ করার পর আবার আকর্ষণ বল কাজ করবে আর ঘুরবে না। তাহলে আমি কি করতে পারি, এইটাকে কি করতে পারি পরিবর্তনশীল করতে পারি, মানে এখানে কি সাপ্লাই দিছি, ব্রাশের মাধ্যমে কমিউটেটর দিয়ে কি সাপ্লাই দিছি, ডিসি সাপ্লাই। এই ডিসি সাপ্লাইটা যদি আমি কোনোভাবে কি করতে পারি, পরিবর্তনশীল করতে পারি, তাহলে কি এটার পোলটা পরিবর্তনশীল। এটাকে দেখাইতে হবে ছোট্ট, মানে যে জিনিসটা আমরা দেখলাম একটু আগে, যে আমাদের যখন এই পোলটা একবার ঘুরে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যাওয়ার পর কি হয়, নর্থ পোলের দিকে সাউথ পোল আসে এবং সাউথ পোলের দিকে নর্থ পোল আকর্ষণ বল, তখন আমরা কি করি, এটার কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিই, পোলটাও চেঞ্জ হয়ে যায়, পোলটাও চেঞ্জ হয়ে যায়, ফলে এটা একটা ঘুরে, ঘোরার পর আবার ইয়া হয়, একই জাতীয় পোল আকর্ষণ করে আবার চেঞ্জ করে দেয়, এভাবে করে। তুমি চাইলে কি করতে পারো, এটা চেঞ্জ না করে তুমি এই জায়গার পোলটা চেঞ্জ করতে পারো, ক্লিয়ার? এটা পোল চেঞ্জ করলে তো সেম কেস, ধরো নর্থ পোল আছে, এখানে নর্থ পোল, এখন তুমি করলা কি, এটার কারেন্টের ডিরেকশন এইদিকে ছিল, তুমি এইদিকে দিলা,
তাহলে পোলের ডিরেকশন সেম হবে, চেঞ্জ হয়ে যাবে না, সাউথ পোল এদিকে, নর্থ পোল এদিকে। পোলের ডিরেকশন চেঞ্জ, একটা ঘুরলো, ঘোরার পর তুমি করলা কি, যখন ঘুরে আবার পোলের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, তখন তুমি কি করলা, আবার এটা পরিবর্তন করলা, এভাবে পরিবর্তন করতেছো ঘুরতেছো। তার মানে তুমি চাইলে এটা পরিবর্তন করতে পারো, এটাও করতে পারো। কিন্তু আমাদের মোটর বা জেনারেটরে কি হয়, কমিউটেটরের সেগমেন্ট গুলাতে যে ওয়াইন্ডিংটা করা থাকে, সেটা কিন্তু কোরের মধ্যে যে ওয়াইন্ডিং, মানে এই যে ওয়াইন্ডিংটা, এই ওয়াইন্ডিংটাই কিন্তু কমিউটেটরের সাথে সংযোগ করা থাকে। ঠিক আছে, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর দেখাচ্ছে, সেলফ এক্সাইটেড না। কমিউটেটরের সাথে ধরো সংযুক্ত আছে, কমিউটেটরের সাপ্লাই দিচ্ছি, এখানে সাপ্লাই যাচ্ছে, নর্থ পোল সার্কেল ক্রিয়েট হচ্ছে, এটার সাথে বিকর্ষণ ক্রিয়েট হচ্ছে, টর্ক উৎপন্ন হচ্ছে, ঘুরতেছে। ক্লিয়ার? তাহলে তুমি চাইলে এটাকে পরিবর্তনশীল এখন করতে পারো। যেহেতু আমাদের কমিউটেটরটা এই ওয়াইন্ডিং এর সাথে সংযুক্ত, তাহলে আমি কমিউটেটরে যদি আমি এখানে ডিসি সাপ্লাই দেই, সাপোজ এখানে ধরো এই যে ব্রাশ, এই যে ব্রাশের মাধ্যমে ধরো আমি এখানে সাপ্লাইটা দিছি, এখানে কমিউটেটর আছে, এই জায়গায় ধরো কমিউটেটরটা কিন্তু ধরো এখানে কমিউটেটর আছে, এই ওয়াইন্ডিংটা এটার সাথে কানেক্টেড আছে কোনোভাবে, এবং এখান থেকে আমরা ব্রাশ দিয়ে সাপ্লাইটা নিতেছি। তোমরা মোটর খুললে দেখতে পারবা। দেখো, তাহলে এখানে সাপ্লাই দিলাম, এর মধ্যে কারেন্ট প্রবাহিত হলো, ডিসি দিলাম। আমরা জানি যে এখানে যদি পরিবর্তনশীল করতে পারি, তাহলে ঘূর্ণনটা কি করতে পারবো, আলটিমেট মানে কনসিস্টেন্সি ঘূর্ণনের মধ্যে রাখতে পারবো। এখন দেখো, কন্টিনিউয়াস ঘূর্ণন যখন রাখতে চাই, তখন আমাদের অলওয়েজ কি করতে হচ্ছে, কারেন্টের পরিমাণটা মানে কারেন্টের দিকটা চেঞ্জ করতে হচ্ছে। এখন যত দ্রুত চেঞ্জ করতে পারবো তত ঘূর্ণন বেশি। এখন আমরা দেখতেছি যেহেতু আমাদের কমিউটেটরের সাথে ওয়াইন্ডিং সংযুক্ত, এবং আউটপুট কি করি, ব্রাশের মাধ্যমে কমিউটেটর দিয়ে ওয়াইন্ডিং এ দিই। তাহলে ডিসি যখন আমরা কমিউটেটরে দিলাম, তখন কমিউটেটর সেটাকে কি করলো, এসি। তাহলে আউটপুটে আমরা ওয়াইন্ডিংটা কি পাচ্ছে, আসলে ডিসি সাপ্লাই দিলেও কমিউটেটরের মাধ্যমে ওয়াইন্ডিং কি পাচ্ছে, এসি পাচ্ছে। যেহেতু ওয়াইন্ডিংটা এসি সাপ্লাই পাচ্ছে, তাহলে ওয়াইন্ডিং এ তো পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হচ্ছে, রাইট? কারেন্ট যদি ওয়াইন্ডিং এ পরিবর্তনশীল হয়, তাহলে এই পোলটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এখন যদি 50 হার্জ হয় ফ্রিকোয়েন্সি, তাহলে কি প্রতি একক সেকেন্ডে 50 বার নর্থ পোল সাউথ পোল, মানে কারেন্টের দিক 50 বার চেঞ্জ হবে, মানে নর্থ পোল সাউথ পোল প্রতি 1 সেকেন্ডে 50 বার চেঞ্জ হবে। তাহলে বুঝছো, আমরা একবার চেঞ্জ করলে ঘুরতেছে একবার, আবার চেঞ্জ করতেছে আবার ঘুরতেছে। এখন সেকেন্ডেই যদি 50 বার চেঞ্জ হয়, তাহলে ঘূর্ণনটার বিষয়টা তো বুঝতেছে এখন কিভাবে ঘুরতেছে মোটরটা। আশা করি ক্লিয়ার। এখন যদি তোমরা বলো, জাস্ট সামারিটা তোমাদের বলি, অনেক ডিটেলস বুঝাইছি, আমার মনে হয় না যে তোমার জীবনে কোনো মোটরে, সেটা ইন্ডাকশন হোক, এই যে এই জিনিসগুলো সব জায়গায় কাজে লাগবে তোমার। কোনো মোটরেই তোমাকে আর কেউ, মানে মোটর কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এগুলোকে তোমাকে কেউ আর আটকাইতে পারবে না। আই হোপ সো। এখন দেখো, এই জিনিসটা জাস্ট সামারি। এখন আমাদের মোটরের ব্যাখ্যাগুলো কিভাবে হচ্ছে, বা তোমরা একটা কোশ্চেন যেটা করতে পারতা, সেটা হচ্ছে, এটা তো আমরা ধরলাম যে এই দিক থেকে এইভাবে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এটা কেন এই দিকেও ঘুরলো না, মানে কোন দিকে ঘুরবে না ঘুরবে, এটা কিন্তু আমার ফ্লেমিং এর রাইট অ্যান্ড লেফট হ্যান্ড রুল থেকে এই জিনিসটা আসে। রাইট হ্যান্ড রুল ইউজ করা হয় জেনারেটরে, লেফট হ্যান্ড রুল ইউজ করা হয় মোটরে। দেখো, রাইট হ্যান্ড রুল অ্যান্ড লেফট হ্যান্ড রুল দ্বারা মূলত দুইটা জিনিস বের করা যায়। রাইট হ্যান্ড রুল দ্বারা বের করা হয় যে একটা জেনারেটরের মধ্যে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই ডিরেকশনটা বের করা হয়। আর লেফট হ্যান্ড রুল দ্বারা এই যে টর্ক বা ঘূর্ণনের দিক কোনটা, এই দিক থেকে এই দিকে ঘুরবে এইভাবে, নাকি এই দিক থেকে এইভাবে ঘুরবে, আমরা এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে বের করতে পারি। দেখো, কারেন্টটা সাপোজ এই দিক থেকে দিছি, এইদিকে কারেন্টটা এই দিক দিয়ে আসছে, কারেন্টটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে বের হয়ে গেছে। এটা ফ্লেমিং এর রুল দিয়ে আমরা এই কোডটা কোন দিক থেকে কোন দিকে ঘুরবে এটা কিন্তু বের করতে পারবো। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল তোমরা এটা তো জানো, যেহেতু জেনারেটরে পড়ে আসছো। এখানে প্রত্যেকটার সাথে কি 90 ডিগ্রি থাকে, ঘরের কর্নারের মতো আর কি। এখানে এটা কি কারেন্টের দিক, এইটা কি ফ্লাক্সের দিক বা ম্যাগনেটিক ফিল্ডের দিক বা চুম্বকীয় বলরেখার দিক, এটা কি ফোর্সের দিক। এইটা ফোর্সের দিক মানে কি, ফোর্স যদি উপরের দিকে কাজ করে, মানে জিনিসটা ফোর্সটা সাপোজ উপরের দিকে কাজ করতেছে এফ, তাহলে এই জিনিসটা উপরের দিকে কাজ করলে কি এটা এইদিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে।
ফোর্সটা যদি নিচের দিকে কাজ করে, মানে একটা যদি নিচ দিকে একটা টান দাও তাহলে এইদিকে ঘুরবে না, বিষয়টা এরকম। তাহলে ফোর্সটা দিক যদি আমরা পেয়ে যাই আমরা কিন্তু পাবো। এখন দেখো, তুমি তো কারেন্টের দিক জানো, ফিল্ডের দিক জানো। ফিল্ডের দিক কি হয়? অলওয়েজ নর্থ পোল টু সাউথ পোল। ফিল্ডের দিক কি হয়? নর্থ পোল থেকে সাউথ পোল। এখন আমরা তো এটাকে ফিক্সড রাখছি, এটা তো আর পরিবর্তন করতেছি না, তার মানে ফিল্ডটা কি? ফিক্সড। নর্থ পোল টু সাউথ পোল, অলওয়েজ ফিল্ড কি? ফিক্সড। এখন ফিক্সড যদি ফিল্ড হয় তাহলে ফিল্ড নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে, এই জিনিসটা তাহলে আমরা পাইলাম। আরেকটা কি পাইলাম? কারেন্টের ডিরেকশন। এখন এই কন্ডাক্টরটা তো ভিতর দিক দিয়ে গেছে আসছে, এই কন্ডাক্টরে কারেন্টের দিক কোনটা? এই কন্ডাক্টরে একটা কারেন্টের দিক আছে না, এই দিকে ঢুকতেছে। এখন ফিল্ডের দিকে এটা, কারেন্টের দিকে এটা। এখন কারেন্ট আর বের হচ্ছে না, ঢুকতেছে, তার মানে এই যে কারেন্টটা ঢুকতেছে। ফিল্ডের দিকে এটা, কারেন্টটা ভিতরে ঢুকতেছে। এইটা কিসের দিক? ফোর্সের দিক। মানে ফিল্ডের দিকে এইটা, কারেন্টের দিক কি? ভিতরের দিকে ঢুকতেছে, ফোর্সের দিক কি? নিচের দিকে। তার মানে আমরা দেখতেছি এই জায়গায় কারেন্টটা যদি ভিতরে প্রবেশ করে তাহলে ফোর্সটা কি? নিচের দিকে কাজ করবে। এটা বুঝছো? ফোর্সটা নিচের দিকে কাজ করবে মানে এই জিনিসটা এই দিক থেকে এইভাবে ঘুরবে। এইটা দেখি, কারেন্টটা যদি এই দিক দিয়ে যায় তাহলে এই দিক দিয়ে বের হচ্ছে না, তাহলে এখানে কি হচ্ছে? কারেন্ট বের হচ্ছে। সেম ফিল্ডের দিক তো অলওয়েজ ফিক্সড। এইটা কি? বাহির বোঝাচ্ছে না, যে কারেন্টটা এখানে বের হয়ে যাচ্ছে না, এই দেখো কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে, মানে এটা দ্বারা বাহির বোঝাচ্ছে। এই যে এখানে কারেন্টটা বের হচ্ছে না, এই দিক দিয়ে ঢুকতেছে, কারেন্টটা বের হয়ে সাপ্লাই হচ্ছে। এটা বের হচ্ছে না এদিকে, ফিল্ডের দিক তো সেম। তাহলে ফোর্সের দিক কোনটা? উপরের দিকে না? এই সাইডে ফোর্সের দিক কোনটা? উপরের দিকে না? ফোর্সের দিক উপরের দিকে। তুমি কিন্তু ইজিলি ফ্লেমিং দিয়ে বের করে ফেললা। এখন কারেন্টের দিক যদি তুমি চেঞ্জও করো তাহলে কিন্তু এই যে ফোর্সের দিকটা কি চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখো, যখন এরকম হচ্ছে, ফোর্স এটা এইদিকে কাজ করতেছে, এটা ফোর্স এইদিকে, এটা ফোর্স উপরের দিকে, তাহলে দেখো তো ফোর্সটা এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, তার মানে এটা আলটিমেট একটা কি? রোটেশনে চলে গেছে, রোটেশনে চলে গেছে। এইভাবে ক্লকওয়াইজ ঘুরবে নাকি এন্টি ক্লকওয়াইজ তোমরা বের করতে পারবা। বুঝছো? এখন যদি তুমি এখানে পোলারিটি চেঞ্জ করতা, মানে অন্য পোলারিটি দিতা, তাহলে রোটেশনাল, মানে পোলারিটি চেঞ্জ করে দিতা, তাহলে কিন্তু রোটেশনালটা বিপরীত হতো। ওই জন্য তোমরা মোটরে দেখবা তখন ব্যাটারির মাথা দুইটা চেঞ্জ করো, ঘূর্ণনের দিক কিন্তু চেঞ্জ হয়ে যায়। বুঝছো? এই হচ্ছে তোমাদের মোটর কিভাবে ঘুরতেছে, কিভাবে কাজ করতেছে, বিষয়টা এরকম। এখন তোমরা উল্টাপাল্টা কিছু কোশ্চেন করতেই পারো, করে ফেলবা, সমস্যা নেই। কিছু জানার থাকলে বলতে পারো। এই পর্যন্ত বুঝছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো। এখন একটা বিষয়, এই যে এখানে ঘুরলো, অবশ্যই একটা টর্ক উৎপন্ন হয়েছে, টর্ক ছাড়া তো আর ঘুরবে না, রাইট? বা ঘূর্ণন বল, এই যে ঘূর্ণন বল উৎপন্ন হয়েছে যেটাকে আমরা বলি টর্ক, টি এতে টর্ক বোঝাচ্ছি। এই টর্কটার একটা সমীকরণ আছে, এই সমীকরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বুঝছো? মানে যদি তোমার কোশ্চেন বাই এনি চান্স যদি থিওরিক্যাল করে, মানে ম্যাথ বেশি না দেয়, ম্যাথ যদি বেশি না দেয়, তাহলে কিন্তু এই সমীকরণগুলো ইম্পর্টেন্ট। এইটা সমীকরণ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আর একটা সমীকরণ হচ্ছে জেনারেটরের ইএমএফ সমীকরণ। বুঝছো? এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এই পর্যন্ত মোটরের ক্লিয়ার। তাহলে আমি যদি শর্টকাট 1 মিনিটে যদি বলি, ফিল্ড ওয়াইন্ডিং এ সাপ্লাই দিলাম, আর্মেচার ওয়াইন্ডিং এ সাপ্লাই দিলাম। আর্মেচার ওয়াইন্ডিং এর যে সাপ্লাইটা, এটা কমিউটেটরের মাধ্যমে যায়, সেহেতু কমিউটেটরের আউটপুট কি? যদি ডিসি দেয়, আউটপুটে কি দেবে? এসি দেবে। আউটপুট থেকে মানে যদি আমরা এসি থেকে, এক কথা কমিউটেটর কি করতেছে? এসি কে ডিসি করতেছে। যদি কমিউটেটর এই দিক থেকে এই দিকে, এসি থেকে ডিসি করে, এই দিক থেকে সাপ্লাই দিলে কি? ডিসি থেকে এসি হবে। এটা তো একটু আগে দেখাইছি। তাহলে এখানে কি কমিউটেটরের মাধ্যমে ওয়াইন্ডিং, মানে আর্মেচার ওয়াইন্ডিং কি পাচ্ছে? এসি বিদ্যুৎ পাচ্ছে, এবং এখানে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হচ্ছে, চুম্বকীয় বলরেখার বলে এটা ঘুরতেছে। কোন দিক থেকে কোন দিকে ঘুরতেছে, কারেন্ট হবো কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, এবং বলরেখার দিক কোন দিকে থেকে কোন দিক, এটা থেকে আমরা ফোর্সের দিক বের করতে পারি। এবং ফোর্সের দিক থেকে আমরা বলতে পারি যে আর্মেচারটা বা কোরটা, কোর আর আর্মেচারটা এক জায়গায়, মানে কোরের মধ্যে তো আর্মেচারটা পেছানো থাকে, কোন দিকে ঘুরতেছে আমরা ইজিলি বের করতে পারবো। এখন এই জায়গায় কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে। বিষয়টা হচ্ছে ব্যাক ইএমএফ। দেখো, তোমরা তো মোটরে বুঝলা যে আমরা মোটরে কি করলাম? ডিসি সাপ্লাই দিলাম, ডিসি সাপ্লাই দিয়ে
এখানে ঘূর্ণন গতি সৃষ্টি করলাম। কি করলাম? ডিসি সাপ্লাই দিয়ে ঘূর্ণন গতি সৃষ্টি করলাম। এখন এই যে ঘূর্ণন গতি সৃষ্টি হইলো, ঘূর্ণন গতি সৃষ্টি হওয়ার পর কি মোটরটা তো বসে থাকবে না, ঘুরতে থাকবে। তো সবকিছুর একটা স্যাচুরেশন লেভেল থাকে, ওই লেভেলের বাইরে এমন না যে তুমি এখানে দিছো এটা ঘুরতে আসে মানে স্পিড বাড়তে আসে, এমন হবে। একটা নির্দিষ্ট সীমারেখা দিয়ে এটা স্পিডটা স্টেবল হবে, যেটাকে বলি আমরা স্যাচুরেশন লেভেল। মানে এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা 2 মার্কে তোমাদের দিয়ে দিবে, মানে খুব চান্স বেশি 2 মার্কে দিয়ে দেবে। এটাকে ব্যাখ্যা বলি, তারপরে কোশ্চেনটা বলবো। হ্যাঁ, দেখো এটা তো কোর, রাইট? এখানে ওয়াইন্ডিং। এখন যখন মোটরটা ঘুরতেছে, মানে এখন ধরো মোটর কি ঘোরা শুরু হয়েছে মানে মোটর ঘুরতেছে। যখন মোটরটা ঘুরতেছে তখন দেখো তো এখানে কি হচ্ছে, নর্থ পোল এইটা, সাউথ পোল এইটা। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি ম্যাগনেটিক ফিল্ডের যে দিকটা, কোন দিক থেকে কোন দিক, নর্থ পোল থেকে সাউথ পোলের দিক। এই যে এটা একটু রাইট করে দিই, নর্থ পোল থেকে সাউথ পোলের দিক কি ম্যাগনেটিক ফিল্ডের দিকটা অলওয়েজ আছে, মানে এই দিক থেকে এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে। এবং এইটা যখন ঘুরতেছে, কোথায় ঘুরতেছে বলতো? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই ঘুরতেছে না? কিছু কি রিলেট করতে পারতেছো? মানে মোটরটা যখন ঘোরা শুরু হইলো, তখন এই যে মোটরের কোরটা কোরের মধ্যে কি আছে? ওয়াইন্ডিং। মোটরের ওয়াইন্ডিংটা, ফাইনালি যদি বলি মোটরের ওয়াইন্ডিংটা ঘুরতেছে না কোরের সাহায্যে, শ্যাফটের মাধ্যমে। এই যে ঘুরতেছে, কোথায় ঘুরতেছে? ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে মধ্যেই তো ঘুরতেছে। মানে নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে। আমাদের মোটরটা যখন ঘুরালাম তখন দেখতেছি কন্ডাক্টর গুলা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই ঘুরতেছে। মানে এই জায়গায় একটা কমন বিষয় পড়ে না, যে জেনারেটরে কি হয়, কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরে, ফলে কি হয়? বিদ্যুৎ উৎপাদন হয় না? এটা ক্লিয়ার? অর্থাৎ তোমার একটা কন্ডাক্টর যখন ফিল্ডের মধ্যে তুমি মুভ করাও, তখন কন্ডাক্টরটা কি এখানে কি হয়? কর্তন হয়। কর্তন হলে কি হয়? ইএমএফ উৎপন্ন হয় না? তাহলে এখানে দেখো তো, যখন মোটর ঘোরা শুরু করলো, এটা ঘুরতেছে, তখন কোথায় ঘুরতেছে ওয়াইন্ডিংটা বা কোরটা কোথায় ঘুরতেছে? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতেছে না? যেহেতু কোরটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতেছে, তাহলে কি ফিল্ডের মধ্যে কন্ডাক্টর ঘুরতেছে, অর্থাৎ কন্ডাক্টর কি কর্তন হচ্ছে ফিল্ডটা, অর্থাৎ কন্ডাক্টর কি উৎপন্ন হবে? ইউনিট উৎপন্ন হবে। তাহলে এই জায়গায় একটা বিষয় দেখো তো, এটা একটা মোটর, সাপ্লাই দিলাম ডিসি, মেকানিক্যাল শক্তিও আমরা পাইলাম, কি আউটপুট কি পাইলাম? মেকানিক্যাল। মানে এটা কি শ্যাফট, তাহলে শ্যাফট ঘুরতেছে। এখন শ্যাফটে যে শক্তিটা পাইছি সেটা কি শক্তি? মেকানিক্যাল। মেকানিক্যাল এনার্জি পাইলাম না? মেকানিক্যাল এনার্জি পাওয়ার পরে, মানে অর্থাৎ এটা যখন ঘোরা শুরু হলো, তখন আমরা দেখতেছি কি এই কন্ডাক্টরটা ফিল্ডের মধ্যে ঘুরতেছে। অর্থাৎ কন্ডাক্টর কি ফিল্ডের মধ্যে ঘোরা, মানে কি কন্ডাক্টরের ফিল্ডটা কি কর্তন হওয়া, কাট করতেছে কন্ডাক্টর ফিল্ডকে। কন্ডাক্টর যদি ফিল্ডকে কাট করে, তাহলে কন্ডাক্টরের মধ্যে কি উৎপন্ন হবে? বিদ্যুৎ। ক্লিয়ার? তুমি দেখতেছো এখানে সাপ্লাই দিলা ইএমএফ, সাপোজ ব্রাশের মাধ্যমে তুমি সাপ্লাই দিলা ব্যাটারি দিয়ে ইএমএফ সাপ্লাই দিলা, মোটর ঘুরতেছে। ঘোরার পর মোটরে আবার কি হচ্ছে? ইএমএফ উৎপন্ন হচ্ছে। মানে মোটর যখন ফিল্ডের মধ্যে ঘুরতেছে, জেনারেটরের প্রসেস, তখন মোটরের মধ্যে বা মোটর ওয়াইন্ডিং এর মধ্যে আবার কি হচ্ছে? ইএমএফ উৎপন্ন হচ্ছে। ইএমএফ সাপ্লাই দিছো, মোটর ঘুরতেছে, মোটর ফিল্ডের মধ্যে ঘুরতেছে, ঘোরার কারণে, ফিল্ডের মধ্যে ঘোরার কারণে কর্তন হচ্ছে না? কর্তন হওয়ার ফলে কি হচ্ছে? ইএমএফ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ স্বয়ং আর্মেচারে আবার একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে। একটা ইএমএফ তো সাপ্লাই দিয়ে এটাকে ঘোরাচ্ছ, ঘোরানোর ফলে আবার একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে। এই যে একটা ইএমএফ উৎপন্ন হইলো, এই ইএমএফটাকে বলা হয় ব্যাক ইএমএফ। ক্লিয়ার? তাহলে ব্যাক ইএমএফটা কি? এই ব্যাক ইএমএফটা আর একটা নাম আছে, সেটা হচ্ছে কাউন্টার ইএমএফ। কেন কাউন্টার বললাম? দেখো, এদিক দিয়ে তুমি পজিটিভ দিয়ে ভোল্টেজটা সাপোজ সাপ্লাই দিছো, তাহলে এইখানে যদি একটা ভোল্টেজ উৎপন্ন হয়, তুমি কিন্তু ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল দিয়ে দেখতে পারবা ইজিলি, যে তোমরা তো জানোই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, দেখাইলাম এর জন্য। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল দিয়ে দেখতে পারবা যে কারেন্টটা আবার উৎপন্ন হয় কি হচ্ছে, যে দেখো ভোল্টেজ যদি উৎপন্ন হয়, তাহলে কারেন্ট উৎপন্ন হবে। কারেন্টটা কোথায় যাবে? জেনারেটর মতো আউটপুটে যেতে যাবে না, মানে আউটপুট থেকে একটা কারেন্ট দিছো, দিয়ে মোটরটাকে ঘোরানোর ট্রাই করতেছো, মোটর ঘুরতেছে। মোটর ঘোরার ফিল্ডে ঘোরার কারণে ওয়াইন্ডিং ফিল্ডে কাট হইলো, মোটরে আরেকটা ইএমএফ উৎপন্ন হইলো, ওই আরেকটা ইএমএফ কে আমরা বলতেছি ব্যাক ইএমএফ। তাহলে ব্যাক ইএমএফ যদি উৎপন্ন হয়,
তাহলে কারেন্ট উৎপন্ন হবে। ব্যাক ইএমএফ এর জন্য যে কারেন্ট, ওই কারেন্টেরও একটা ডিরেকশন পাবো, সেটা ফ্লেমিং এর রাইট হ্যান্ড থেকে পাওয়া যায়। এই ডিরেকশনটা দেখবা কি এই ডিরেকশনের ঠিক উল্টা, মানে আগে তুমি কারেন্ট সাপ্লাই দিচ্ছ এইদিকে, ব্যাক ইএমএফ উৎপন্ন হওয়ার ফলে আর একটা কারেন্ট এদিকে, মানে সাপোজ আইএস এদিকে দিচ্ছ, আইবি মানে ব্যাক ইএমএফ এর যে কারেন্টটা এদিকে যাচ্ছে, এই কারেন্ট এটা কাউন্টার করতেছে না। আবার তুমি যদি এদিকে পজিটিভ সাপ্লাই দিছো, মানে ভোল্টেজ, এইদিকে দেখলা ইবি মানে ব্যাক ইএমএফ ভোল্টেজ তার বিপরীতমুখী ক্রিয়া করতেছে। অর্থাৎ এই জায়গায় তুমি ইএমএফ সাপ্লাই দিছো, এখানে আবার একটা ইএমএফ যখন মোটরে ক্রিয়েট হয়, মোটর ঘোরার ফলে ওই ইএমএফটাকে কি বলি, ব্যাক ইএমএফ। এই ব্যাক ইএমএফ কি করতেছে, মেইন ইএমএফ কে কাউন্টার করতেছে। কাউন্টার করা মানে কি, ফাটাফাটি করা। অর্থাৎ এই দিক থেকে সাপোজ 10 নিউটন বল প্রয়োগ করতেছো, প্রয়োগ করার কারণে এইদিকে দেখলা 5 নিউটন বল আসতেছে। এই 10 নিউটন বলটা কত দূর যাওয়ার কথা ছিল, বল প্রয়োগ যদি করো এই দিক দিয়ে 5 নিউটন দিলে কি কত দূর যাবে, 5 কমে যাবে না, যাওয়ার কথা ছিল 10, 5 কমে গিয়ে 5 হলো। তাহলে এইদিকে তুমি ইএমএফ যদি সাপোজ 100 ভোল্ট সাপ্লাই দাও, এবং এখানে জেনারেটরের মতো, যেহেতু কাজটা জেনারেটরের মতো মানে ঘোরার পরে কিন্তু জেনারেটরের মতো বিহেভ করে, ব্যাক ইএমএফ উৎপন্ন হইল। ব্যাক ইএমএফ এর একটা পরিমাণ আছে, বললাম ব্যাক ইএমএফ এর পরিমাণ 70 ভোল্ট। এই 70 ভোল্ট কাকে কাউন্টার করবে বা কাকে বাধা দিবে, 100 ভোল্টকে, মেইন ইএমএফ। বুঝছো, ব্যাক ইএমএফ তোমাদের কাছে মনে হচ্ছে না একটা প্রবলেম, যে এটাকে কাউন্টার করতেছে। কাউন্টার করা মানে কি, আলটিমেট ভোল্টেজ মানে আলটিমেট কোন ভোল্টেজ এখানে কাজ হবে, 100 মাইনাস 70, 30 ভোল্টে কাজ হবে না, মানে এটা তো হওয়ার কথা। তুমি এখন বলতে পারো যে 30 ভোল্টে যদি কাজ হয় তাহলে তো মোটর তো মনে হয় ঘুরবেই না। আসলে বিষয়টা অমন না। এই ব্যাক ইএমএফ এর ফলেই কিন্তু মোটরের ওয়াইন্ডিংটা টিকে থাকে। দেখো এতটুকু তো ক্লিয়ার, মোটরের কার্যপ্রণালী কিভাবে কি হলো। তোমরা কিন্তু চাইলে 20-25 পৃষ্ঠাও লিখতে পারবা, যদি তোমাকে পরীক্ষায় বলে যে মোটরের কার্যনীতি ব্যাখ্যা করো, তুমি কিন্তু 20টা পেজ প্লাস লিখতে পারো। আমাকে দিলে আমি 30টা পেজও লিখতে পারবো, পসিবল না। এতক্ষণ যা কিছু বলছি, তোমার যতগুলা কনসেপ্ট দেওয়ার ট্রাই করতেছি, সবগুলা তুমি যদি লেখো 20টা পেজ কি না, অনেক পেজ যাবে। ঠিক আছে, তুমি জাস্ট এখন তুমি চাইলে এটা 2 লাইনেও উপস্থাপন করতে পারো, 5 লাইনেও করতে পারো, 1 পেজেও করতে পারো, 10 পেজেও করতে পারো। তোমাকে জাস্ট কনসেপ্ট ধরে দিচ্ছি, তুমি তোমার মতো করে সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে, যদি প্রবলেম হয় ভিডিওতে আবার ভিডিও পজ করে দেখবা। ঠিক আছে, এখন দেখো ব্যাক ইএমএফ ক্রিয়েট হলো, ব্যাক ইএমএফ মেইন ইএমএফ কে কি করতেছে, কাউন্টার করতেছে, মানে কমায় ফেলতেছে। কমায় ফেলার কারণে ফাইনাল যে কমার পরে যে ফাইনাল যে ইএমএফ 30 ভোল্ট, এটাই মূলত মানে ওয়াইন্ডিং এর মধ্যে কাজ করে, এবং এই 30 ভোল্ট দিয়ে কাজ হয়। তোমাদের প্রশ্ন যে ভাই দিলাম তো 170 ভোল্ট খেয়ে ফেললো, 30 ভোল্ট আছে ওটা দিয়ে কাজ করতেছে, ওটা দিয়ে কি এমন কাজ হবে, আসলে কাজটা হয় ওই 30 ভোল্ট দিয়ে। ঠিক আছে, এই ব্যাক ইএমএফটা মূলত আমাদের ওয়াইন্ডিংটাকে সেভ করে। দেখো এগুলো তো ক্লিয়ার না, জাস্ট ব্যাক ইএমএফ এর একটা সুন্দর কনসেপ্ট বোঝাই। ব্যাক ইএমএফ কি, তোমাদের কোশ্চেন কিন্তু আসে যে ব্যাক ইএমএফ ব্যাখ্যা করো, এটা কিন্তু চাকরিতেও আসে, মানে কম্পিটিটিভ এক্সাম গুলোতেও আসে ব্যাক ইএমএফ কি। ঠিক আছে, দেখো তোমাদের তো এক্সপ্লেন করছি ব্যাক ইএমএফটা কি। এখন ব্যাক ইএমএফ মূলত কিভাবে কাজ করতেছে, দেখো ব্যাক ইএমএফ কিভাবে উৎপন্ন হয়েছে, ব্যাক ইএমএফটা কি, বা কাউন্টার ইএমএফ, ব্যাক ইএমএফ কিন্তু সেম। এটা কিভাবে উৎপন্ন হলো তোমরা তো জানো, এটা কি করতেছে, মেইন ইএমএফ কে বাধা দিচ্ছে। এই যে ব্যাক ইএমএফ এর একটা মেইন সুবিধা হচ্ছে কি, ব্যাক ইএমএফ এর ফলে আমাদের যে কারেন্ট আছে না, মেইন যে প্রবাহ করি আমরা, সাপ্লাইটা যে দিই, সাপোজ তুমি তুমি তো ব্রাশের মাধ্যমে সাপ্লাইটা দিছো ওয়াইন্ডিং এ, তাই না? এখন ধরো ব্রাশের মাধ্যমে তুমি সাপ্লাই দিছো 200 ভোল্ট, 200 ভোল্ট সাপ্লাই দিছো, কোথায় সাপ্লাই দিছো, ওয়াইন্ডিং এ সাপ্লাই দিছো। ওয়াইন্ডিং এ যে 200 ভোল্ট সাপ্লাই দাও, ওখানে একটা ব্যাক ইএমএফ উৎপন্ন হবে না। ধরলাম এই 200 ভোল্ট হচ্ছে বিএস, মানে সাপ্লাই ভোল্টেজ, তাহলে একটা ব্যাক ইএমএফ উৎপন্ন হবে না, সেটাকে আমরা ধরলাম ইবি। এটাই কিন্তু মেইন মানে আর্মেচারের মধ্যে উৎপন্ন ইএমএফটা। এটা কত, সাপোজ এটা ধরলাম 180 ভোল্ট, ধরে নিলাম 180 ভোল্ট।
এখন একটা জিনিস দেখো, এই ভোল্টেজটা যদি আমি ওয়াইন্ডিং এ সাপ্লাই দিই, তাহলে ওয়াইন্ডিং এ কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে? ধরো শুরুতে, মানে যখন তুমি শুরুতে সাপ্লাই দিছো একটা মোটরে, তখন তার ব্যাক ইএমএফ উৎপন্ন হয় নাই। মানে সাপ্লাইটা ধরো তুমি লাগাই দিছো ব্রাশের সাথে ব্যাটারিটা, তখন কি ব্যাক ইএমএফ আছে? ব্যাক ইএমএফ কখন হয়? যখন মোটর ঘোরা শুরু করবে, কর্তন করা শুরু করবে, ফিল্ডের মধ্যে ঘোরা শুরু করবে ওয়াইন্ডিং, তখন এটা উৎপন্ন হবে। কিন্তু শুরুতে তো আর উৎপন্ন হয় না। ঘোরা শুরু হবে, ধীরে ধীরে ঘোরা শুরু করবে, ধীরে ধীরে ব্যাক ইএমএফ এর পরিমাণ বাড়তে থাকবে, বুঝতেছো? তাহলে শুরুতে যখন দেই, যখন ব্যাক ইএমএফটা নাই, মানে এটা যখন নাই, এইটা যখন নাই, তখন কারেন্টের পরিমাণটা কিরকম হয় একটু দেখো। আমরা জানি কি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভোল্টেজের মান কত? 200। আর্মেচার রেজিস্ট্যান্সের একটা মান থাকবে না, ধরলাম 0.2 ওহম। এটা ভ্যালুটা কেমন আসে একটু দেখি, দেখো 200, দেখো 200 বাই 0.2 করলে কিন্তু কারেন্টের মানের পরিমাণটা একটু দেখো, 1000 এম্পিয়ার। মানে তুমি যদি একটা জিনিস দেখো তো, তুমি যদি ওয়াইন্ডিং এ 1000 এম্পিয়ার কারেন্ট দাও, ওই ওয়াইন্ডিং টিকবে? পসিবল টেকা? ওয়াইন্ডিং কিন্তু পুড়ে যাবে, বুঝছো? মানে আমি যদি সাপ্লাই, মানে ব্যাক ইএমএফ উৎপন্ন হয় নাই যখন, তখন যদি আমি সাপ্লাই ভোল্টেজটা দেই 200, মানে জেনারেটরের মানে রেটেড ভোল্টেজ দেওয়া আছে 200, আমি এটা ধরো সাপ্লাই দিলাম। এখন রেজিস্ট্যান্স এটা, আমি কারেন্টটা বের করলাম, আর্মেচার ওয়াইন্ডিং কত কারেন্ট যাবে? 1000 এম্পিয়ার সাপোজ মানে কারেন্ট যাচ্ছে, যদি 200 ভোল্ট দেই, আর্মেচার রেজিস্ট্যান্স যদি এত হয়, এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে আর এ, আর্মেচার রেজিস্ট্যান্স। তখন কিন্তু 1000 এম্পিয়ার কারেন্ট, এই যে এত পরিমাণ কারেন্ট, হিউজ একটা কারেন্ট কিন্তু শুরুতে প্রবাহিত হচ্ছে, যখন শুরুতে ব্যাক ইএমএফ নাই, সাপ্লাই দিলাম এত ভোল্ট, এই কারেন্টটা কিন্তু ওয়াইন্ডিং এর জন্য মারাত্মক ডেঞ্জারাস। মানে ওয়াইন্ডিং এ দেওয়ার সাথে এই কারেন্ট গেলে ওয়াইন্ডিং টিকবে? পুড়ে যাবে। আর একটা মোটর তৈরি করে যদি তুমি এই সাপ্লাই দাও, ওয়াইন্ডিং যদি পুড়ে যায়, ওই মোটর দিয়ে আর কি করবা? মোটর তো শেষ, তোমার টাকা পয়সা শেষ সব। এখন তাহলে এ জায়গায় কি, তাহলে তুমি বলবা যে 200 ভোল্ট অবশ্যই আমার সাপ্লাই দেওয়া উচিত না। এখন সাপোজ তোমার মোটরটা অপারেট করতে পারে কততে? ওয়াইন্ডিংটার একটা স্যাচুরেশন লেভেলের যে কারেন্টটা, বা সর্বোচ্চ একটা কারেন্ট বহন ক্ষমতা ওয়াইন্ডিং এর, সাপোজ ধরো ধরো 500 এম্পিয়ার সাপোজ। এই 500 এম্পিয়ারের বেশি কারেন্ট দিলে ধরো ওয়াইন্ডিং এর মধ্যে তাপ উৎপন্ন হতে হবে, পুড়ে যাবে। মানে 1000 দিলে তো রানিং ওটা শেষ। তাহলে 500 এম্পিয়ার কারেন্টের জন্য কিন্তু তোমাকে একটা ভোল্টেজ দিতে হবে। মূলত এই যে শুরুতে যে ভোল্টেজটা দেওয়া হয়, শুরুতে ভোল্টেজটা স্টার্টারের মাধ্যমে ধীরে 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 বৃদ্ধি করা হয়। স্টার্টার কি, এগুলো কোশ্চেন আছে, পরবর্তীতে বুঝবা। স্টার্টার ইউজ করে কি করা হয়, এই যে ভোল্টেজের মানটা, ইনপুট ভোল্টেজটা ধীরে ধীরে বৃদ্ধি করা হয়। ধরো শুরুতে দিলা কত, 20 দিল সাপোজ, মানে এরকম ধীরে ধীরে বৃদ্ধি করতে 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 একটা পর্যায়ে নিয়ে যায় থামা হয়। এখন তোমার এটাও প্রশ্ন হতে পারে যে এক পর্যায়ে তো 200 করলে আলটিমেটলি 1000 হবে না। আলটিমেটলি 1000 হয় না। যখন এটা দিলা শুরুতে, ধরো এই জায়গায় তুমি 20 দিলা বা 50 দিলা, শুরুতে স্টার্টারের মাধ্যমে 50 দিলা, মানে একটা মানে একটা তুমি ধরো স্টার্টার ইউজ করলে, স্টার্টারের মাধ্যমে ভোল্টেজটাকে কি করতেছো, ধীরে 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 বাড়াচ্ছ, ভেরিয়েবল সিস্টেম। এখন যখন ধীরে ধীরে বাড়াচ্ছ, শুরুতে 50-50-এর জন্য একটা কারেন্ট উৎপন্ন হবে। এই কারেন্টটা আর্মেচারে যখন যাবে, ধরো এটার সহন ক্ষমতা আছে ওয়াইন্ডিং এর, এটা সহন করলো ইজিলি, তারপরে ধীরে 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 বৃদ্ধি করতে পারবে। এখন দেখো তো, শুরুতে যদি তুমি 200 দাও, তাহলে তো অবস্থা খারাপ, তাই না? এটা আমরা দেখলাম। এখন দেখো ব্যাক ইএমএফ যদি উৎপন্ন হয়, এখন ফাইনালি যখন ব্যাক ইএমএফটা উৎপন্ন হবে, ব্যাক ইএমএফ কাউন্টার করবে না, মেইন ইএমএফ কে কাউন্টার করবে না। কাউন্টার করলে কি হয় দেখো তো, আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভিএস। এটাকে কাউন্টার করবে না, ব্যাক ইএমএফ মাইনাস বাই 0.2। এখানে কি হচ্ছে, 200 মাইনাস 180 কত হয়, 20 বাই 0.2 কত হয় দেখো, 100 এম্পিয়ার। এখন তো বলতে পারো যে না, এই কারেন্টটা একটা না স্ট্যান্ডার্ড লেভেলে আছে, বুঝছো? এই জন্যই ব্যাক ইএমএফটা ইম্পর্টেন্ট। ব্যাক ইএমএফটার ফলেই কিন্তু আমরা ওয়াইন্ডিং এর একটা স্ট্যান্ডার্ড লেভেলের কারেন্ট প্রবাহিত করতে পারি। কিন্তু শুরুতে তো ব্যাক ইএমএফটা থাকে না, দ্যাটস ওয়াই আমাদের এরকম একটা স্টেবল কারেন্ট আমরা প্রবাহিত করতে পারি না। এজন্যই আমরা শুরুতে করি কি, স্টার্টারের মাধ্যমে ভোল্টেজটাকে ধীরে 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 বৃদ্ধি করে একটা পর্যায়ে, যখন ভোল্টেজটাকে ধীরে ধীরে বৃদ্ধি করতেছি, এটাও ঘুরতেছে, এখানে
ব্যাক ইএমএফটাও ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা একটা স্টেবল নিয়ে আসছে। আশা করি এইটুকু বুঝতে পারছো যে ব্যাক ইএমএফটা কেন ইম্পর্টেন্ট, ব্যাক ইএমএফটা কি, ব্যাক ইএমএফটা কিভাবে কাজ করতেছে, বুঝতে পারছো? এভাবেই ব্যাক ইএমএফ কাজ করে। বই একটু দেখে নিবা, ব্যাখ্যা যতটুকু বললাম এগুলা যেটা তুমি বুঝছো এটা ব্যাখ্যা দিলেই হবে। যারা খাতা কাটে এরা কিন্তু অনেক জানে, বুঝছো? তোমার কনসেপ্ট দেখে, খাতা কাটার সময় বই একটা লেখা আছে হুবহু লিখে দিলা, কোনো দাম নেই। তোমার কি কনসেপ্ট দেখে, কি কে ই ওয়াই কি কনসেপ্ট দেখে, মানে তুমি কি জানো, তোমার কিন্তু লেখা দেখলে বুঝবে। এই যে বললাম না, এই মোটরের কার্যনীতি তুমি চাইলে 5 লাইনেও লিখতে পারো, 10 লাইনেও লিখতে পারো, 20 লাইনেও লিখতে পারো। ঝাড় কিন্তু দেখবে তুমি যে লাইনগুলো লিখছো এর মধ্যে কি কনসেপ্ট গুলো আছে কিনা, মেইন কনসেপ্ট গুলো আছে কিনা, এই কনসেপ্ট গুলো তুমি জানো, লিখে দিলা, শেষ। ব্যাক ইন শেষ। যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মোটরে কিন্তু টর্ক উৎপন্ন হয়। মোটরে কি উৎপন্ন হয়? টর্ক। টর্কের মাধ্যমেই তো মোটরটা ঘুরতেছে। টর্ক। টর্কের মাধ্যমে কি হচ্ছে? মোটরটা ঘুরতেছে। এখন তোমরা কিন্তু আহ, বই খুললেই দেখতে পাবা টর্কের সমীকরণ আছে। একটু আগে বলছি টর্কের সমীকরণ এবং ইএমএফ এর সমীকরণ, সরি, টর্কের সমীকরণ এবং ইএমএফ এর সমীকরণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো? পরীক্ষায় থিওরি যদি দেয় এবং সমীকরণ যদি দেয় তাহলে কিন্তু মোস্ট চান্স এগুলোর আসার। টর্কের সমীকরণ প্রতিপাদন আসে, বুঝছো? এটা ব্যাপারগুলো এখন আমরা দেখব কিভাবে টর্কের সমীকরণটা আসে। দেখো, ব্যাসার্ধ 4, একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফ বল। টর্কটা কি, এই রচনা লেখার আগে তোমরা কিন্তু মানে যেমনি লিখবো অমনি জাস্ট খাতায় কপি পেস্ট করে দিয়ে আসবা, বুঝাই দিব, কপি পেস্ট করে দিয়ে আসবে, ঠিক আছে? দেখো, শুরুতেই মূলত কোশ্চেন এইভাবে দিতে পারে, টর্ক কি বা টর্ক কাকে বলে, এর সমীকরণটা প্রতিপাদন করো। অথবা তোমাকে সমীকরণ দিতে পারে যে টি এ ইজ ইকুয়াল টু সামথিং, এইটা তোমাকে প্রতিপাদন করে দেখাতে বলতে পারে। দেখো, তুমি শুরুতেই কিন্তু টর্কের সংজ্ঞা দিবা। তুমি কি টর্কের সংজ্ঞা জানো? এর আগে মনে পড়ছো অ্যাপ্লাইড মেকানিক্স টর্কের সংজ্ঞা, মোমেন্ট যে জিনিসটা না, ওইটাই টর্ক। ঠিক আছে না? মোমেন্ট কি? বল গুণন লম্ব দূরত্ব। টর্ক কিন্তু বল গুণন লম্ব দূরত্ব। টর্কের একটা সুন্দর সংজ্ঞা আছে, বই থেকে পড়ে নেবা, আমি বলতেছি আমার মতো করে, বোঝানোর মতো করে। দেখো, একটা বল যদি একটা বল যদি কোনো বিন্দুকে, সরি, একটা বল যদি কোনো কিছুকে, একটা বিন্দুকে কেন্দ্র করে, দেখো এটা হচ্ছে একটা বল, এই বলটা ধরো এটা একটা লাঠি কল্পনা করতে পারো সাপোজ, মানে এটা কিন্তু এই বলটা এদিকে নিয়ে আসলে বলটা আসলে এরকম, তাই না? এদিকে টানা মানে এদিকে আসলে বল করতেছে। এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে এই জিনিসটা, বলটা দেখো তো নির্দিষ্ট লম্ব দূরত্বে কিন্তু আছে, তাই না? এই লম্ব দূরত্ব, মোমেন্ট তো পড়ছো, কি পড়ো নাই, যাই হোক, দেখো মোমেন্টের কিন্তু সেম কনসেপ্ট এখানে। যদি কোনো বল কোনো কিছুকে নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট লম্ব দূরত্বে, যদি কোনো বল কোনো কিছুকে, মানে যে এটাকে ধরো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট লম্ব দূরত্বে ঘোরায় বা ঘোরাতে চায়, তবে এই ঘোরানোর প্রবণতাটাই হচ্ছে টর্ক। তাহলে কোনো কিছু কি হতে পারে, ধরো আর্মেচারের কোটটা হতে পারে। একটা বল যদি ওই কোটটাকে নির্দিষ্ট একটা বিন্দু থেকে, আর নির্দিষ্ট বিন্দু কি হবে, শ্যাফট হবে, শ্যাফটটা তো একটা নির্দিষ্ট বিন্দু, এটার সবাইকে তো বলবে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরায় বা ঘোরাতে চায়, তবে ঘোরানোর প্রবণতাটাই হচ্ছে টর্ক। বইয়ে সংজ্ঞা আছে, আমার সংজ্ঞাটাও দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো টর্কের সংজ্ঞা দিবা শুরুতে, সলিউশনে শুরুতে সংজ্ঞা দিবা।
সংজ্ঞাটা সুন্দর করে লিখে দেবা, লিখে দিয়ে টর্ক সমান কি লিখতে পারো, টর্ককে যদি আমি টি এ দ্বারা প্রকাশ করি, টি এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, বল গুণন লম্ব দূরত্ব। বল কত, এখানে বল কি এফ, গুণন কি লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি দেখো তো, এটা কি পরস্পর লম্ব না, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব যেটা, এটাই হচ্ছে কি লম্ব দূরত্ব। এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে লম্ব দূরত্ব ঘোরাচ্ছি, এই যে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে কি এটা, এবং লম্ব দূরত্ব কি আর ব্যাসার্ধটা, এই বিন্দু আর ছোট করে লিখি। টর্ক সমান কি বল গুণন লম্ব দূরত্ব লিখতে পারি, কি নিউটন মিটার। এইটুকু তো বুঝতে পারছো রাইট। টর্ক সমান হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। দেখো এই জায়গায় যদি তুমি এটাকে বল প্রয়োগ করো, এখানে স্প্রিং সিস্টেম আছে, তাহলে এটা এদিক দিয়ে একবার ঘুরবে না, মানে এটা এদিক থেকে এদিকে একবার ঘুরবে। ধরো একবার ঘুরে এখানে আসছে, তাহলে একবার ঘুরতে একটা কাজ হয়েছে না, সম্পন্ন হয়েছে না, রাইট। এই যে বলটা প্রয়োগের ফলে এইটা একবার ঘুরতে কি পরিমাণ কাজ সম্পন্ন, সেটা হচ্ছে ডাব্লিউ। একবার ঘূর্ণনে সম্পাদিত কাজ ডাব্লিউ সমান সমান কি লিখতে পারি আমরা বলো তো, এফ এস। বুঝছো, একবার ঘূর্ণনে মানে এটা যদি একবার ঘুরে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, এখানে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। ডাব্লিউ সমান কি লিখতে পারি, এফ ইন্টু এস। এস মানে কি দূরত্ব, এখানে দূরত্বটা দেখো তো, ধরো এটা এখান থেকে এদিক দিয়ে ঘুরে আবার এখানে আসছে, পরিধি সমপরিমাণ দূরত্ব না, দেখো তো বৃত্তের পরিধি সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে না এটা, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি, টোয়াইস পাই আর। কত দূরত্ব অতিক্রম করবে, টোয়াইস পাই আর। তাহলে এফ তো এফ, এর সমান সমান কি লিখতে পারি, 2 পাই আর। বুঝছো, এখন একটা জিনিস দেখো, টর্ক সমান কি ছিল, বল গুণন লম্ব দূরত্ব। এই যে বল আর এই যে লম্ব দূরত্বটা এফ ইন্টু আর, এই যে এফ ইন্টু আর, এটা সমান আমরা কি লিখতে পারি, টর্ক লিখতে পারি না। বুঝছো, এফ ইন্টু আর সমান আমরা কি লিখতে পারি, টর্ক লিখতে পারি। এফ ইন্টু আর সমান আমরা টর্ক লিখতে পারি, টি এ। তাহলে বাকি থাকে কি 2 পাই, এটা বাকি থাকে। এইটুকু বুঝছো। এখন দেখো একবার ঘূর্ণনে এই পরিমাণ কাজ সম্পাদন হয়েছে, তাইলে একবার ঘূর্ণনে মানে আমাদের মোটরটা কি করতেছে, আউটপুটে কি করতেছে, মেকানিক্যাল পাওয়ার বা যান্ত্রিক শক্তি উৎপাদন করতেছে না। তাহলে এটা যদি একবার ঘুরে আউটপুটে কি পরিমাণ যান্ত্রিক শক্তি উৎপাদন হবে, তাহলে একবার যদি ঘুরে একটা যান্ত্রিক শক্তি উৎপাদন হবে, উৎপাদিত যান্ত্রিক শক্তিটা কত একবার ঘুরলে, সেটা হচ্ছে পি, আমরা মেকানিক্যাল এনার্জি বলতে পারি। মেকানিক্যাল এনার্জি যদি বলি বা মেকানিক্যাল পাওয়ার বলি, তাহলে পিএম দ্বারা ডিনোট করতে পারি। পিএম ইজ ইকুয়াল টু কি, পি সমান আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইন্টু টি। ডাব্লিউ ইন্টু টি। এখন দেখো ডাব্লিউ সমান আমরা কিন্তু পাইছি,
টর্ক ইন্টু 2 পাই, বসায় দাও, TA ইন্টু 2 পাই ইন্টু কি থাকতেছে, টি কিন্তু থাকতেছে, মানে ডাব্লিউর জায়গায় জাস্ট এই জিনিসটা মানটা বসাই দিলাম। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো? এখন দেখো, মানে একবার যে ঘুরছে, একবার ঘুরতে একটা তো সময়ের প্রয়োজন আছে। আমরা কি জানি একবার ঘুরতে কতক্ষণ সময় লাগতে পারে? ধরো এই জিনিসটা একবার ঘুরছে, একটা মোটর এর শ্যাফট একবার ঘুরছে, একবার ঘুরতে কত সেকেন্ড লাগতে পারে বা কত ন্যানো সেকেন্ড লাগতে পারে জানি না। 1 সেকেন্ডে একবারও ঘুরতে পারে, 1000 বারও ঘুরতে পারে, 1 কোটি বারও ঘুরতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডে n সংখ্যক বার পর্যন্ত কিন্তু ঘুরতে পারে। n এর মানে 1 হলে একবার ঘুরছে, 2 হলে 2বার ঘুরছে। এখন দেখো এইটুকু মিশাই দিচ্ছি, দেখো যদি 1 সেকেন্ডে n সংখ্যক বার ঘুরে তাহলে কি হবে? একটা জিনিস দেখো যে একবার ঘুরলে একটা যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল পাওয়ার উৎপন্ন হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে যদি n সংখ্যক বার ঘুরে, মানে ধরো 1 সেকেন্ডে একবার ঘুরলে যদি এটা হয়, তাহলে 1 সেকেন্ডে n সংখ্যক বার, বা 1 বার 2 বার 10 বার 100 বার 1000 বার ঘুরলে তো পাওয়ারের পরিমাণটা বাড়ার কথা, বা পাওয়ারের পরিমাণটা পরিবর্তন হবে, রাইট? 1 সেকেন্ডে n সংখ্যক বার ঘুরলে পাওয়ার কত হবে? টর্ক ইন্টু 2 পাই ইন্টু টি। এটা তোমার আগে ছিল, যদি 1 সেকেন্ডে একবার ঘুরে তাহলে এটা ছিল, তাহলে n বার ঘুরলে কত হবে? পাওয়ারের পরিমাণ কি কম থাকবে না বাড়বে? বাড়বে। তাহলে n সংখ্যক বার ঘুরলে পাওয়ারের পরিমাণ বাড়বে। এখানে টি এর মান কত? 1 সেকেন্ড না? তাহলে টি এর জায়গায় 1 বসায় দাও, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? টর্ক TA ইন্টু 2 পাই ইন্টু n। এটা এটা আসলে কি? 1 সেকেন্ডে n সংখ্যক বার ঘুরলে যান্ত্রিক শক্তি হবে এটা, বুঝছো? লিখে দেবো n সংখ্যক বার ঘুরলে যান্ত্রিক শক্তি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? দেখো এখানে কিন্তু আমার ঘূর্ণনটা প্রতি সেকেন্ডে কাউন্ট করছি। সেকেন্ডে বলতে কি বোঝাচ্ছি? আমরা রোটেশন পার সেকেন্ডে হিসাব করতেছি, রোটেশন পার সেকেন্ড, RPS-এ রোটেশন পার সেকেন্ড হিসাব করতেছি। এখন এইটা আসলে কি? 1 সেকেন্ডে যদি n সংখ্যক বার ঘুরে তাহলে মোটরের আউটপুটে এই পরিমাণ যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়েছে, এইটুকু বুঝছো? তাহলে একটা কথা বলো, যে একটা মোটরের আউটপুট যে আমরা পাই, কিভাবে পাই? মোটর আউটপুট কিভাবে পাই? আমরা তো জানি যে মোটর কি করে, যান্ত্রিক শক্তি উৎপাদন করার জন্য কোন শক্তিকে ইউজ করে? ইলেকট্রিক্যাল শক্তিকে। তাহলে মোটরের ইলেকট্রিক্যাল শক্তিটাই তো যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে, রাইট? যদি ইলেকট্রিক্যাল শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়, ইলেকট্রিক্যাল শক্তি ইজ ইকুয়ালস টু যান্ত্রিক শক্তি লিখতে পারি। মানে তোমার কাছে ধরো 200 ভোল্ট ছিল, এই 200 ভোল্টকে তুমি প্রসেসিং করে আউটপুটে তুমি সাপোজ 100 ওয়াট পাওয়ার উৎপন্ন করছো, সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। এই ইলেকট্রিক্যাল পাওয়ারকে তুমি মেকানিক্যালে কনভার্ট করছো, তাহলে এই 200টা থেকেই তো 100 ওয়াট আসছে, তাই না? তাহলে এইটা আর এটা সমান না? লিখতে পারো না? আমরা সেটাই লিখবো। দেখো এটা হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। 1 সেকেন্ডে n সংখ্যক বার ঘুরলে মোটরের আউটপুটের যান্ত্রিক শক্তি। তাহলে এই যান্ত্রিক শক্তিটা মোটরের ইলেকট্রিক্যাল শক্তি থেকে আসছে না? তাহলে মোটরের কোন ইলেকট্রিক্যাল শক্তিটা আউটপুটে আসে বলো তো? আর্মেচারের যে ইলেকট্রিক্যাল এনার্জি বা আর্মেচারের যে ইএমএফটা, ওইটাই আসে না? বুঝতেছো কি? আমরা জানি
যে ইএমএফ বা ইলেকট্রিক্যাল শক্তিটা এটাই কি হবে, মেকানিক্যাল শক্তিতে কনভার্ট হবে। এখন ইলেকট্রিক্যাল কোন শক্তিটা এই মেকানিক্যাল শক্তিতে কনভার্ট হয়েছে? আর্মেচারের শক্তিটা না, আর্মেচারের ইএমএফটাই তো মেকানিক্যাল শক্তিতে কনভার্ট হবে, রাইট? আর্মেচারের ইএমএফটা কত? আর্মেচারের ইএমএফটা হচ্ছে ব্যাক ইএমএফ, বুঝছো? ব্যাক ইএমএফ সমান সমান কি লিখতে পারো? আর্মেচারের মধ্যে কারেন্ট এবং আর্মেচারের মধ্যে যে রেজিস্ট্যান্স ছিল সেটা। এখন দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? এতক্ষণ যা বুঝাইছি তোমরা যারা লাইভ দেখতেছো এতটুকু বুঝতে পারছো কিনা এইটুকু কমেন্ট করে জানাও। বুঝছো বুঝছো? লাইভ কয়জন দেখতেছো? মাত্র 4 জন। আচ্ছা যাই হোক, একটা জিনিস বুঝছো তো, রাইট? এখন দেখো এই যে পাওয়ারটা কোথা থেকে আসছে? কি বললাম, আর্মেচারের পাওয়ার থেকেই তো আসছে, রাইট? এখন দেখো আর্মেচারের পাওয়ারটা কত, মানে আর্মেচারের পাওয়ার ইলেকট্রিক পাওয়ার একটা আছে, শ্যাফটের পাওয়ার যেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার, এটা হচ্ছে কি মেকানিক্যাল পাওয়ার, এটা হচ্ছে পিএম, মেকানিক্যাল পাওয়ার পাইছি। এই মেকানিক্যাল পাওয়ারটা কই থেকে আসছে? আর্মেচারের ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে। আর্মেচারের ইলেকট্রিক্যাল পাওয়ার কত? পি ইজ ইকুয়াল টু পি এ ধরলাম, তাহলে কি ভোল্টেজ গুণন কারেন্ট, পাওয়ারের সূত্র কি ভোল্টেজ গুণন কারেন্ট। আর্মেচারের মধ্যে কোন ভোল্টেজ উৎপন্ন হয়? ব্যাক ইএমএফটা না? আর্মেচারের মধ্যে কোন ভোল্টেজ উৎপন্ন হয়? ব্যাক ইএমএফ। এবং আর্মেচারের মধ্যে কোন কারেন্ট প্রবাহিত হয়? আর্মেচার কারেন্ট, বুঝছো? তাহলে এটা কি পাইলাম? আর্মেচারের পাওয়ার পাইলাম। এই পাওয়ারটাই তো আউটপুটে যান্ত্রিক শক্তি রূপে আমাদের মধ্যে আসে। এইটা সমান আমরা এটা লিখতে পারি, মানে পি এ সমান পিএম, পি এ ইজ ইকুয়ালস টু পিএম, মানে এখানে এইটার পরের লাইন লিখবা এইভাবে, পি এ ইজ ইকুয়ালস টু পিএম। এখানে ব্যাখ্যাটা একটু লিখে দিবা, যেহেতু আমাদের আর্মেচারের ইলেকট্রিক্যাল পাওয়ারটাই যান্ত্রিক পাওয়ারে রূপান্তর হয়, কাজেই পি এ ইজ ইকুয়ালস টু পিএম লিখতে পারি। কারণ পি এ ইজ ইকুয়ালস টু পিএম লিখলে কি হয়? পি এ ইজ ইকুয়ালস টু পিএম লিখলে কি হয়? দেখো পি এর মান কত? ইবি ইন্টু আই এ, ইবি ইন্টু আই এ ইজ ইকুয়ালস টু পিএম, পিএম এর মান কত? টর্ক 2 পাই ইন্টু এন। এইটুকু তো ক্লিয়ার। এখন দেখো তো ব্যাক ইএমএফ যেটা, সেটা কিভাবে উৎপন্ন হয় বলছি না? তাহলে ব্যাক ইএমএফ যেভাবে উৎপন্ন হয়, জেনারেটর তো ভোল্টেজটা সেম ভাবে উৎপন্ন করে, ঠিক? যদি ওইটাই হয়, মানে ব্যাক ইএমএফ কিভাবে উৎপন্ন হয়? জেনারেটর যেভাবে ভোল্টেজ উৎপন্ন করে সেম প্রসেসেই তো ব্যাক ইএমএফটা আসতেছে, মানে জেনারেটরের রুলসটা অনুযায়ী বা জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপালটাই কিন্তু ব্যাক ইএমএফ। তাহলে জেনারেটরের ভোল্টেজের সূত্র কি লিখতে পারো তুমি? জেনারেটর ইএমএফ এর সূত্র কি? এটা না? তাহলে জেনারেটর এর শ্যাফট যখন আর্মেচার ফিল্ডে ঘুরছে তখন শ্যাফটের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়েছে, সরি আর্মেচার ফিল্ডের মধ্যে যখন ঘুরছে তখন শ্যাফটের মধ্যে মেকানিক্যাল এনার্জি দিয়ে ঘুরাইছি, ঘোরার কারণে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এবং এই বিদ্যুৎটা থেকে যে ভোল্টেজটা পাইছি বা ইএমএফটা পাইছি সেটা হচ্ছে কি এমপি 5Z/60। এখন মোটরেরও তো সেম কাজটা হয়েছে, তাই না? মোটরটা যখন ঘুরছে তখন মোটরের ইএমএফ উৎপন্ন হয়েছে, ওই ইএমএফ আর এই ইএমএফটা কি একই, জাস্ট এই ইএমএফটা মেইন যে সাপ্লাইটাকে কাউন্টার করে, ওই জন্য এটার নাম আমরা কি ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ বলি, কিন্তু এইটার এটা সেম। এখন এই জায়গায় একটা বিষয়, এই যে আমরা এনটা এখানে ইউজ করি রোটেশন, এটা কিন্তু আরপিএম, ঠিক আছে?
এই যে ভ্যালুটা এটা কিন্তু আরপিএম এ আসে। যদি তুমি আরপিএস এ এই ভ্যালুটা চাও, রোটেশন পার সেকেন্ডে চাও, তাহলে ইএমএফ এর পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইএমএফটাকে ইবি বলতে পারি, ব্যাক ইএমএফ বলতে পারি। এটা সাইড নোট দিয়ে দিবা, ব্যাক ইএমএফ সমান এইটা লিখতে পারো। যদি এন রোটেশন পার মিনিটে থাকে তাহলে কিন্তু এটা আমরা কিন্তু প্রতিবেদনে এটা এন এর মান রোটেশন পার মিনিট অনুযায়ী এটা আসছিল। হ্যাঁ, রোটেশন পার সেকেন্ডে কত আসবে ভাই? বুঝছো? এইটা কিসে? রোটেশন পার সেকেন্ডে, আর পিএস এ। তাহলে এইটা কিসে? আরপিএস এ। তাহলে ইবি এর মান তুমি এইটা লিখতে পারবা আরপিএস এ, এবং আরপিএম এ এটা লিখতে পারবা। জেনারেটরের যে সূত্রটা আছে ওটাও যদি তুমি আরপিএস এ মানে এন এর মান যদি তুমি রোটেশন পার সেকেন্ডে যদি ভ্যালুটা বের করো এটাই চলে আসবে কিন্তু, আর যদি মিনিটে বের করো এটা আসবে। মিনিটে করে এটা আসছিল। তাহলে এই মানটা এখন এখানে বসায় দাও। ইবি সমান সমান কি লিখতে পারি তাহলে? NP5Z বাই A। এটা কিন্তু রোটেশন পার সেকেন্ড। এখন প্রশ্ন হতে পারে যে আমি রোটেশন পার সেকেন্ডে কেন নিলাম? কারণ আমরা কিন্তু টর্কের যে ভ্যালুটা এইটা কিন্তু বের করছি 1 সেকেন্ডে n বার ঘুরলে, 1 সেকেন্ডে। এটা রোটেশন পার সেকেন্ডে বের করছি দেখে এটা রোটেশন পার সেকেন্ডে। এটা যদি রোটেশন পার মিনিটে বের করতাম এটার মানটাও 60A ইউজ করতাম রোটেশন পার মিনিটে, তখন এখানে আবার একটা 60 চলে আসতো ভাগ আকারে। বুঝছো? জাস্ট সেম, কাটাকাটি করলে সেম আসবে। ইন্টু IA ইজ ইকুয়াল টু কি? TA 2πN। তোমার দরকার কি? টর্ক দরকার না? এই টর্ককে এখানে রাখা, মানে এখানে রেখে বাকি সবগুলোকে ট্রান্সফার করো। টর্ক যদি রাখো TA, তাহলে কি হবে দেখো, এটা উপরে আছে, নিচে কি গুণ হবে? নিচে যদি গুণ দাও তাহলে কি হচ্ছে? NP5Z থাকতেছে, নিচে কি থাকতেছে? A থাকতেছে, গুণন কি হবে? এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে নিচে এসে গুণ হবে না? 2πN। এটাও ক্লিয়ার? এই ভ্যালুটা জাস্ট নিচে আসলাম। এখানে একটা কি? IA। IA কি আছে? গুণ আকারে আছে, ইনটু IA। দেখো বাদ গেছে নাকি কিছু? NP5Z বাই A রাখলাম, এখানে ভাগ আকারে আসবে কে? 2πN ভাগ আকারে লিখলাম, এবং IA আমাদের আগে থেকে ছিল, টর্ককে এক জায়গায় এক সাইডে নিয়ে আসলাম। এখন দেখো এই জায়গায় দেখো তো এন কাটা যায় না, আর কি থাকে? IA থাকে উপরে। তাহলে আমরা এখানে লিখতে পারি এইভাবে, এই IAটা জাস্ট এখানে লিখে দাও তো, টর্ক ইজ ইকুয়াল টু IA P5Z বাই A। IA কে এখানে লিখলাম, আর 1/2π থাকতেছে আমাদের। বুঝছো? জাস্ট এনটাকে কাটাকাটি করলাম। কেন? এই যে এনটাকে তুমি কাটাকাটি তখনই করতে পারবা যখন এটাও রোটেশন পার সেকেন্ডে হবে, এটাও রোটেশন পার সেকেন্ডে। ওই জন্যই কিন্তু আমরা ইএমএফ এর ভ্যালুটা রোটেশন পার সেকেন্ডে নিয়ে আসছি। বুঝছো? মিনিটে নিয়ে আসলে তো এটা কাটাকাটি করার আমার ওয়ে নেই, ঠিক না? এখন দেখো যদি এটাও মিনিটে নিয়ে আসো এটাকেও মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তখন কি হয়? টর্ক ইজ ইকুয়ালস টু এই ভ্যালুটাকে জাস্ট তোমরা এটার মানটা বসায় একটা সংখ্যা পাবা। যেমন 1/2π করলে কত আসে? 1/2 এটাতে একটা দশমিকের সংখ্যা আসবে, ক্যালকুলেটরে কেমন আসতেছে না? ওয়েট 1/2 into 3.1416।
এখানে আসে 0.159, এটাকে যদি তুমি সামনে লেখো 0.159 ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে কি থাকতেছে, আই এ উপরে আছে আমরা লিখলাম আই এ পি পাই জেড ইন্টু এটাকে তুমি 1/a আকারে লিখে দেবা, শেষ। এটা ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেটর হচ্ছে না, জাস্ট মানটা চেক দিবা, এটা শুধু ক্যালকুলেটরে দিবা বা এইভাবে রেখে দিবা অ্যান্সার। কিন্তু এই যে দেখো অ্যান্সারটা, টর্কের অ্যান্সারটা, এটা আসলে কি, নিউটন মিটারে আছে, মিটারে আছে। মানে তোমাকে কোশ্চেনে এইটা দিয়ে বলতে পারে যে নিউটন মিটার দিবে, দিয়ে বলতে পারে এটা প্রতিপাদন করে দেখাও, জাস্ট এইটাকে তুমি ক্যালকুলেটরে চাপলে এই অ্যান্সার চলে আসবে। এটা মান ভুল হতে পারে, মনে করছি। এখন দেখো এটাকে যদি নিউটন মিটারে বলে তুমি এই পর্যন্ত অ্যান্সার রেখে দেবা। এখন যদি তোমাকে বলে কেজি মিটারে, জাস্ট এটাকে কেজি মিটারে রূপান্তর করবা। কেজি মিটারে কিভাবে রূপান্তর করবা, এই ভ্যালুটাকে (9.81 দিয়ে ভাগ করে দেবো, কেজি মিটারে চলে যাবে। ভাগ করে দিয়ে জাস্ট এই যে এই দুটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার আসবে, ওটাই হচ্ছে এভাবেই টর্কের সমীকরণ আসে। তোমরা টর্কের সমীকরণটা পড়বা ভালো করে, মোস্ট ইম্পর্টেন্ট। যদি সমীকরণ দেয় টর্কের সমীকরণ টি ইজ ইকুয়ালস টু 0.159 আই বাই জেড 1/a, এটা দিতে পারে, এটা হয়তো বা তোমাকে কেজিতে দিতে পারে, কেজি মিটারে বা নিউটন মিটারে চাইতে পারে, তোমরা জাস্ট ভাগ করে দিবা, হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে তোমার ব্যাক নির্ণয়ের সমীকরণ। এই যে এই দুইটা সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট। না, একটা টপিক আছে, জাস্ট ছোট্ট টপিক, সেটা হচ্ছে, এটা তো আমরা পড়লাম টর্ক, এই টর্কটা হচ্ছে আমাদের আর্মেচার থেকে যে টর্কটা আসতেছে সেই টর্কটা। এখন এই টর্কটাই কি শ্যাফট থেকে আউটপুটে আমরা ইউজ করি? প্রকৃতপক্ষে কিন্তু ইউজ করি না, কারণ লসের ব্যাপার একটা আছে। অর্থাৎ আমরা তখনই কিন্তু